একই সাথে রয়েছি দুজন, একই ডোরে। রাহাত, তুই এত সিগারেট খাস কেন? পরে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বি। কার্তিকের শেষ। ইতিমধ্যেই ঢাকা শহরে বেশ ঠান্ডা পড়েছে। পায়ের দিকের খোলা জানালাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দ হিম ঝরছে, তারই আভাস। মধ্যরাতে ঠান্ডা হাওয়া অন্ধকার আকাশের কোলে শূন্য স্থির হয়ে আছে। ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। রাফাত সেই খোলা জানালার সামনে দাঁড়িয়ে মনের শোকে একটার পর একটা সিগারেট টানছিল। তখনই একটা মোটা গলার স্বর শোনে। পেছনে তাকাই রাফাত। সোফার উপর পায়ের উপর পা তুলে আরাম করে বসে আছে সোহেল। তার মাথায় একটা ফোল্টের ক্যাপ, যেটা সোহেল মাঝে মধ্যে পরে থাকে। পরিধানে মভো কালারের দামি জিন্স জ্যাকেট, মুখটা নিখুঁতভাবে কামানো। রাফাত মুচকি হেসে সোফায় এসে আরাম করে বসে হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে আর একটা টান দিয়ে নিচে ফেলে দেয় সিগারেটের বাকি অংশটা। এবার রাফাত গম্ভীর মুখ হয়ে রহস্যময় করে বলে, অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষের সবার সাধনাতেও তোকে সহিংসু হতে হবে। মানে? আমার কথাটা বুঝতে পারিসনি, তাই তো? আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তুই জানিস আমি অনেক আগে থেকেই সিগারেট খাই। এখন হুট করে আমি এটা ছেড়ে দিতে পারবো না। সিগারেট খাওয়াটা আমার পেশা না, এটা আমার নেশা। আমি এটা এমন ভাবে আটকে গেছি, চাইলেও আর বের হতে পারবো না। রাত, তুই হয়তো ভুলে গেছিস, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তুই চাইলে তোর এই বদভ্যাস ত্যাগ করতে পারিস। আরে বাদ দে এগুলা। আমি এখন আমার চিন্তা নিয়ে বেশি ভেবে ফেলেছি, তাই সিগারেটটা একটু বেশি টানছি যাতে টেনশনটা দূর হয়ে যায়। অতীতকে ভুলে যা। অতীতের দুশ্চিন্তা আর ভাব অতীতকেই নিতে হবে। অতীতের কথা চিন্তা করে অনেক বোকারাই মরেছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার পথে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। তাই অতীতের ব্যর্থতার জন্য অপেক্ষা করে কিংবা ভবিষ্যতের সাফল্যের আশায় বর্তমানকে অবহেলা করা উচিত নয়। অতীতকে চাইলেও আমি ভুলতে পারবো না। আমার সেই কালো অতীত রয়ে গেছে। আমার পরিচয় কে আমি, আমাকে সেটা জানার জন্য এই রঙিন শহর আসা। আমার জানা নেই তুই কি আসলে তোর আসল পরিচয় এখান থেকে পাবি না, কিনা আবারও শূন্য হাতে ফিরে যাবি দূষিত সেই শহরে। আমি রাফাত কোনো সময় ভুল ডিসিশন নেই না। সঠিক সময় সঠিক কথা বলি। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা আমার স্টাইল। নিজের ঠান্ডা মাইন্ড দিয়ে এই শহরে সব অশান্ত মাইন্ড গেমারদের উন্মাদ করে দিব আমি। চাইলেও কেউ থামাতে পারবে না আমাকে। এটাই রাফাতের কথা। পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু আমার ডিসিশন ভুল হতে পারেই না। রাহাত, কালকে তো ঢাকা কলেজে তোর প্রথম দিন। তা তুই কি নিজে আসল পরিচয় নিয়ে কলেজে প্রবেশ করবি নাকি ছদ্মবেশে নিয়ে? আসল পরিচয় দিয়ে কলেজে প্রবেশ করলে আমার সাথে কেউই মিশবে না। তার থেকে ভালো হবে ছদ্মবেশে যাই। আমারও তাই মনে হয়। তবে কালকে তোর সাথে কি হবে তা আমি নিজ চোখে দেখতেছি। কালকে তোর ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। এই জগতে অমঙ্গল ছাড়া মঙ্গলের কোনো অস্তিত্ব কল্পনাতীত। অন্ধকারের সাথে আলো সাদার সাথে কালোর দুঃখের যে সম্পর্ক, অমঙ্গলের সাথে মঙ্গলের সেরূপ সম্পর্ক। অমঙ্গলের পাশে মঙ্গলকে চেনা যায়। কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় রাফাত। 2 তলা বাড়ির নিচ তলায় বসে বসে এতক্ষণ কথা বলছিল তারা দুজন। রাফাত উপরে ওঠার জন্য সিঁড়ির কাছে যেতে থাকে। সময় অনেক হয়েছে। গম্ভীর অন্ধকার মনোমুগ্ধকর রাত। পাশে চাঁদের আলোয় সারা বাড়িটা ছেয়ে গেছে। সোহেল বসা থেকে উঠে নিজের ঘরের দিকে পা বাড়ায়। চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, ফুল হাতার হালকা ময়লা সাদা কালারের শার্ট, কালো প্যান্ট। মাথার চুলগুলো অনেক বড় বড়। মাথাটা নিচু করে ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে রাফাত। পরিবেশটা নিতান্ত মনোরম। আশেপাশে অনেক স্টুডেন্ট, কেউ বসে কেউ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। রাফাত ডান হাত দিয়ে চোখের চশমাটা ঠিক করে, মাথাটা হালকা উঁচু করে। কম বেশি সবাই রাফাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এটা দেখে রাফাত মুচকি হাসি দেয়। সবাই হয়তো ভাবছে এমন একটা বড় কলেজে কিভাবে খ্যাত ছেলেটা চান্স পেয়েছে। রাফাত মাথাটা নিচু করে ক্লাসের দিকে রওনা দেয়। হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কারোর ডাকে রাফাত পেছনে ফিরে তাকায়। দেখে কতগুলো মেয়ে মাঠের চাওরে বসে বসে আড্ডা দিচ্ছে। তার মধ্য থেকে আকাশি কালারের ড্রেস পরা মেয়েটা রাফাতকে ডাক দেয়। রাফাত মেয়েগুলোর সামনে যেয়ে বলে, আসসালামু আলাইকুম আপুরা, আমাকে কি যেন ডেকেছেন? রাফাতকে ডাক দেওয়া মেয়েটির নাম নেহা। নেহা বলে, এই ছেলে, নাম কি তোর? রাফাত আহমেদ।
নামটা তো ভালো, কিন্তু নামের সাথে পোশাকের চেহারার অবস্থা তো ভালো না। বাড়ি কোথায় তোর? কুমিল্লার ছোট্ট একটা গ্রামে। তার মানে তুই গ্রাম থেকে এসেছিস। তাই তো বলি, এরকম একটা খ্যাত ছেলে ঢাকা শহরে হবে কি করে? কথাটা শুনে সবগুলো মেয়ে জোরে জোরে হাসতে থাকে। রাফাত কেবল বোকার মতো করে চেয়ে আছে। সে বুঝতে পারছে না যে কেন তারা অহেতুকভাবে হাসছে। নেহা হাসি থামিয়ে বলে, কোন ইয়ারে ভর্তি হয়েছিস তুই? 2য় বর্ষে। তুই তাহলে আমাদের সাথেই পড়িস, কিন্তু তোর সাথে আমরা ক্লাস করব কিভাবে? এখনই শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পরে যদি ক্লাসে আবার কি অবস্থা হয়। আচ্ছা, তুই এখন আমাদের একটা কাজ করে দে, দোকান থেকে কিছু শুকনা খাবার এনে দে, তাড়াতাড়ি যা। আপু, আমার ক্লাসে যেতে হবে, আমি আপনাদের কাজটা করতে পারবো না। রাফাতের কথাটা শুনে নেহা রেগে বলে, তুই চিনিস আমাকে? কি আমার পরিচয়, কে আমার বাবা? আপু, ঢাকা শহরে আমি নতুন, কাউকে চিনি না। আপনার পরিচয়টা যদি আপনি নিজ থেকে দিতেন তাহলে ভালো হতো। এখন আমি যা বলবো এটা মাথায় গেঁথে রাখ। আমি নেহা, আমার বাবা এই শহরের কমিশনার। কলেজের সবাই আমাকে ভয় পায়, আমার অর্ডার অমান্য করার কারোর সাহস নেই। আজ থেকে কথাটা যেন মনে থাকে। এখন তুই যে খাবারগুলো নিয়ে আয়। রাফাত নিজ জায়গা থেকে সরে না, সেখানে মাথাটা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এরা দেখে নেহা রেগে রাফাতের বাম গালে কষে একটা চড় মেরে বলতে থাকে, তোকে কয়বার বলতে হবে এক কথা? তবু তুই এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস, সমস্যা কি তোর? যা এখান থেকে। রাফাত বাম গালে হাত দিয়ে মাথাটা নিচু করেই বলে, আপু, আমার কাছে টাকা নেই। জানতাম এটাই বলবি তুই। যা এখান থেকে। তোর মতো ফকিরের টাকা দিয়ে আমি কিছু খাবো, এটা তুই ভাবলি কি করে? রাফাত কিছু বলে না। সবার চোখের আড়ালে স্বপ্নের রূপকথার হাসি দেয়, যার মানে এই কলেজে কেউ তাকে চিনতে পারছে না। রাফাত 2য় বর্ষে ক্লাসরুম খুঁজতে খুঁজতে ক্লাসে প্রবেশ করে। ক্লাসের পরিবেশটা কতিপয় নীরব, কারণ এখন আশরাফ স্যারের ক্লাস। ইকোনমিক্স ক্লাস নেয় এই স্যার, খুবই গম্ভীর। ইকোনমিক্সের স্যারেরা এমনিতেই গম্ভীর হয়ে থাকেন, কঠিন হয়ে থাকতে ভালোবাসে আশরাফ স্যার। হাসি তামাশা ঠাট্টা ফাজলামি তার একেবারে সহ্য হয় না। তার কথা হলো, হাসি তামাশা যদি শিক্ষার্থীরা করবে তাহলে পড়াশোনা করবে কখন? পৃথিবীটা কোনো নাট্যশালা না যে হাসি তামাশা করে লোক হাসাতে হবে। আশরাফ স্যারের দুর্ভাগ্য, তার আশেপাশে মানুষজনের স্বভাব তার স্বভাবের একেবারে উল্টো। স্টুডেন্টরা অনেক কষ্টে স্যারের সামনে হাসি আটকিয়ে রাখে। কিছুক্ষণ পর আশরাফ স্যার ক্লাসে প্রবেশ করে। সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। আজ সোমবার, আশরাফ স্যার অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবে, তাই সকল স্টুডেন্ট সাবধান হয়ে বসে আছে। এবার আশরাফ স্যার শীতল গলায় বলতে থাকে, আজকে কি নিয়ে আলোচনা করব মনে আছে সবার? সবাই একসাথে জবাব দেয়, জি স্যার। আশরাফ স্যার কিছু বলতে যাবে, তখনই তার চোখ দৃষ্টি যায় সবার লাস্ট বেঞ্চে। চোখে মোটা ফ্রেমের স্টুডেন্ট চশমা, হালকা ময়লা শার্ট পরে আছে, যার জন্য শরীরের রংটা ভালো করে বোঝা যাচ্ছে না। গুটিসুটি মেরে নিচের দিকে তাকিয়ে বসে আছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় পথিক এখানে এসে বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নিয়েছে। ক্লাসের সময় কেউ অমনোযোগী হয়ে থাকবে, এটা আশরাফ স্যার একদম সহ্য করতে পারেন না। তাই তিনি গম্ভীর মুখ হয়ে একটু শব্দ করে বলে, এই কে তুমি? আমার ক্লাসে নতুন মনে হচ্ছে। হঠাৎ এরকম হুঙ্কার কম বেশি সবাই ভয় পেয়ে যায়। রাফাত নিজেকে স্বাভাবিক করে সামনের দিকে চেয়ে দেখে আশরাফ স্যার রাগী দৃষ্টিতে চেয়ে আছে। এটা দেখে রাফাত হালকা ভয় কাতর চোখে স্যারের দিকে তাকায়। আশরাফ স্যার আবারও বলে, এই ছেলে, তোমাকেই বলছি, এমন চুপ হয়ে বসে আছো কেন? আমার প্রশ্নের জবাব দাও। রাফাত করুণ দৃষ্টিতে চেয়ে নরম গলায় বলে, স্যার, আমি নতুন ভর্তি হয়েছি, আজই প্রথম ক্লাস, তাও আবার আপনার বিষয়। বুঝতে পারছি, কিন্তু তোমার জামার অবস্থা এমন কেন? মনে হচ্ছে জামা কাপড় কাচার সময় পাও না। তোমার সাথে ক্লাসমেট গুলোর জামা দেখছো কত পরিষ্কার, তারা কত পরিপাটি হয়ে এসেছে ক্লাসে। কাল থেকে ভালো জামা পরে আসবে। স্যারের কথা শুনে রাফাত মুচকি হেসে বলে, স্যার, বর্তমান বিশ্বে জাতিতে জাতিতে বিভেদ ও বিচ্ছেদ একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এর মধ্যে আবার উঁচু নিচুর বিভেদ, এবং এর মূলে আছে একটি শ্রেণীর ক্ষমতা ও অধিকার লাভেরহীন প্রচেষ্টা। আমি গরিব, আমার যা আয় তা দিয়ে আমি চলি। এখন ভালো ড্রেসটা আমার প্রয়োজন না, আমার সকল ড্রেস এরকমই ময়লা হালকা ছেঁড়া, কাপড় কাচলেও এমনই থাকে। রাফাতের কথার মানে কিছুটা স্যার বুঝতে পারছে, তাই তিনি আবারও বলল, মানুষ চাইলেই সব পারে, তুমিও চেষ্টা করে দেখতে পারো। স্যার, দারিদ্র্যের নির্মমতায় যে মানুষ বিড়ম্বিত, বিয়বান আত্মীয় সম্পর্কে তার ক্ষোভের শেষ নেই।
বিত্তবান চিরকাল বিত্তহীনকে তাচ্ছিল্য করে, অস্বীকার করে। অর্থশালীর সাথে তার যে একটা রক্তের সম্পর্ক রয়েছে, সেই ঘনিষ্ঠ আত্মীয়তার কথাটি সে সবসময় অর্থশালীকে স্মরণ করিয়ে দিতে চায় এবং তার দ্বারস্থ হয়ে কিছু না পেলে তাকে স্বার্থপর বলে ধিক্কার দিতে থাকে। রাফাত কথাগুলো বলে থামে। কতক্ষণ আগে আশেপাশে অনেকেই হাসাহাসি করছিল, কিন্তু এখন পরিবেশ যেন থমকে গেছে। পিনপিন নীরবতা বিরাজ করছে, শোনা যাচ্ছে কিছু মানুষের নিঃশ্বাস ফেলার নীরব শব্দ। রাফাতের কথাগুলো যেন সবার বুকে যেয়ে আঘাত করছে। আশরাফ স্যার অনেক কঠিন মনের মানুষ, কিন্তু আজ রাফাতের কথা শুনে ওনার মন হালকা গলেছে, কিন্তু তিনি এটা কাউকে প্রকাশ করে না। এবার সবার নীরবতা ভেঙে আশরাফ স্যার বলতে শুরু করে, তোমার নাম কি? কোথা থেকে এসেছো? তোমার কথাগুলো অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। স্যার, আমার নামটা অনেক ছোট, রাফাত, কিন্তু অনেকের কাছে আমার নামটাই অমঙ্গলের প্রতীক। আর আমার বাসা কুমিল্লার ছোট্ট একটি গ্রামে। আশরাফ স্যার বেশি কথা বলতে বা শুনতে পছন্দ করে না, তাই তিনি সেই প্রসঙ্গ আর কথা না বাড়িয়ে ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করে। রাফাতের ড্রেস আর কথা বলার চলাফেরার স্টাইল দেখে অনেকেই হাসাহাসি করছে। অনেকে আবার একটু কথা বলছে, সে কাউকে তেমন কোনো শক্ত জবাব দিতে পারছে না। কোনো এক বিশেষ কারণে নিন্দা না থাকতে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকতো? নীরব ভাষার বৃক্ষ আমাদের সার্থকতা গান গেয়ে শোনায়। অনুভূতি কান দিয়ে সে গান শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি। ধর্মের মনেও তাই। প্রকৃতি সে ধর্ম, মানুষেরও সে ধর্ম। পার্থক্য কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনো হাত নেই, মানুষের বৃদ্ধির উপরে তার হাত রয়েছে। আর এখানেই মানুষের মর্যাদা। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। মানুষকে আত্মার সৃষ্টি করে নিতে হয়, তা তৈরি পাওয়া যায় না। সুখ দুঃখ বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্কতা, তাই তো আত্মা। দুপুরের কড়া রৌদ্রে কুয়াশা কেটে গেছে, এখন হালকা গরম লাগছে। শহরটা ঘনবসতি থাকার কারণে শীতটা এত পরিমাণে ফেস করা যায় না। রাফাত কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাস্তা ফাঁকা। রাফাত ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মাত্র 2টা সিগারেট আছে। সে পরপর 2টা সিগারেট শেষ করলো। এর মধ্যে মাত্র একটা রিক্সা গেল। কিছুদিন আগেও দুপুরবেলায় রিক্সার যন্ত্রণায় হাঁটা যেত না। রাফাত রাস্তার মোড় পর্যন্ত গেল। সামনের একটা ছোট্ট দোকান দেখা যাচ্ছে, যেখানে চা পান আরো কিছু জিনিস রয়েছে। রাফাত দোকানের সামনে দাঁড়ায়। এবার সে দোকানদারটাকে বলতে শুরু করে, চাচা, বিক্রি বাটা কেমন হয়? আর বিক্রি কিনবে কে? কেনার মানুষ আছে? দেখি একটা বেনসন সিগারেটের প্যাকেট দেন। রাফাতের এখনো দুপুরের খাওয়া হয়নি, এক্ষুনি গিয়ে খেতে হবে। একটা দোকানের সামনে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। ব্যাপারটা সন্দেহজনক। এখন সময় খারাপ। আচার আচরণে কোনো রকম সন্দেহের ছাপ থাকা ঠিক না। রাফাত দোকানদারের দিকে ভালো করে খেয়াল করলো। তার মাথায় ঝুঁটিবিহীন একটা লাল ফেস টুপি। কোথা থেকে জোগাড় করেছে কেই জানে। চিবুকের কাছে অল্প দাড়ি, তাও আবার হালকা পেকে গেছে। দাম কত হয়েছে টাকা? দাও তুমি বাবা, তোমরা তো প্রতিনিয়ত সিগারেট খাও, তবু আমি কেন বলবো? রাফাত পেছনের পকেট থেকে একটা মানিব্যাগ বের করে। তার থেকে কচকচে একটা 500 টাকার নোট বের করে দোকানদারের সামনে এগিয়ে দেয়। দোকানি নোটটা ভালো করে দেখে বলতে থাকে, বাবা, এই বড় নোটের খুচরা আমার কাছে নেই। রাফাত মুচকি হেসে বলে, লাগবে না, বাকি টাকা পুরো টাকাটা আপনি রেখে দিন। বাবা, একটা কথা বলি, তোমাকে দেখে মনে হচ্ছে ঢাকা শহরে নতুন, জামা কাপড়ের অবস্থা তেমন ভালো না, বাকি টাকাটা বরং তুমি রেখে দাও। হয়তো শহরে নতুন, কিন্তু এই অচেনা শহরে সবাই আমার পরিচিত। জামা কাপড় কেনার পর্যাপ্ত টাকা আমার কাছে আছে, টাকাটা আপনি রেখে দিন। কিন্তু এই কড়া রোদেও রাফাত কেমন জানি শীত করতে লাগলো। রাফাত সেই ছোট্ট দোকানের সামনে দ্বিতীয়বার এসে দাঁড়ালেন। মনে করার চেষ্টা করলো ঘরে যথেষ্ট পরিমাণ সিগারেট আছে কিনা। 5টার পরে কোথাও কিছু পাওয়া যাবে না। সেদিন সবে প্রথম এসেছিল রাফাত। সেদিন রাতে সিগারেটের অভাবে খুব কষ্ট করেছে। রাফাত মানিব্যাগ খুললেন। চাচার দোকানের আগরবাতি জ্বলছে। সব দোকানের মধ্যে এই একটাই নতুন অভ্যাস দেখা যাচ্ছে, আগরবাতি জ্বালানো। আগে কেউ সন্ধ্যাবেলা জ্বালাতো এবং প্রায় সারাদিনই চলে। আগরবাতির গন্ধে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। রাফাত দোকানের সামনে দাঁড়িয়ে অস্বস্তি বোধ করতে লাগলো। চাচা, আরো 2 প্যাকেট বেনসন সিগারেটের প্যাকেট দিন। দোকানদার চাচা সিগারেট বের করলো। সিগারেটের দাম চড়ছে। ছেলে ছোকরাটা এখন সারাদিন ঘরে বসে থাকে এবং সিগারেট ফোঁকে, এছাড়া আর কি করবে। 2টা ম্যাচও দিন। বাবা, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ চাচা, বলেন। তুমি কি কাউকে খুঁজতেছো? রাফাত চমকে ওঠে। বলে কি বেটা, টের পেল কিভাবে? কারে খুঁজতেছো?
আরে না, কাকে খুঁজবো? চুল কাটতে গিয়েছিলাম, চুল একটু বড় হলেই আমার অসহ্য লাগে, এবার একটু বেশি বড় হয়েছিল, তাই ছোট করে এলাম। কথাটা বলে রাফাত আর সেখানে দাঁড়ায় না, রওনা দেয় বাসার উদ্দেশ্যে। গোরস্থান ঘেঁষে রাস্তা গিয়েছে, সেজন্যই কি গা ছমছম করছে রাফাতের, না অন্য কোনো ধারণা আছে? একটু একটু গন্ধ আসছে নিউ পল্টন লাইটের লোকজনের ধারণা বর্ষাকালে এই গন্ধ পাওয়া যায়, লাশ পচে গন্ধ ছড়ায়। এখন তো শীতকাল, তাহলে এমন গন্ধ বুঝতে পারছে না রাফাত। সন্ধ্যার পর থেকে রাফাতের কেমন যেন লাগতে লাগলো, কেমন এক ধরনের অস্বস্তি। হঠাৎ ঘুম ভাঙলে যেরকম লাগে সেই রকম, সমস্ত শরীর ঝিমঝিম ধরে আছে। অনেকদিন হলো কোনো শিকার করার সুযোগ হয়নি তার। মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা রাফাতের বারান্দা থেকে এসে দাঁড়ালো। সে বাড়ির বারান্দাটা সুন্দর। কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করেনি, গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগের শীতে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস নেমেছিল। কি অদ্ভুত দৃশ্য! এবছর নামবে কিনা কে জানে। বোধ হয় না। শহর এগিয়ে আসছে। পাখিরা শহর পছন্দ করে না। হঠাৎ ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ শীত পড়ছে এবার। রাফাত এই মনোরম পরিবেশে কি যেন একটা শূন্য অনুভব করছে। রাফাত পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটারটা বের করে একটা সিগারেট জ্বালায়। কত ধরনের মানুষ থাকে এই সংসারে। রাফাত ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বারান্দায় দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, আবার ভেতরে যেতেও ইচ্ছা করছে না। কেমন যেন আজ রক্ত নিয়ে খেলতে ইচ্ছা করছে। রাফাত মেহরাব সাহেব খবর পাঠিয়েছে। হঠাৎ পেছন থেকে কারো মোটা গলার শব্দ শুনে রাফাত পেছনে ফিরে তাকায়। সাদা কালারের একটা মোটা সোয়েটার আর মাথায় একটা ফোল্ডেড ক্যাপ পরে দাঁড়িয়ে আছে সোহেল। রাফাত আরেকটা সিগারেট ধরিয়ে উদাস চোখে দূর থাকা বড় নিম গাছের দিকে তাকিয়ে রইল। এবার সে বেশ গম্ভীর গলায় বলে, কোথায় কখন দেখা করতে বলেছে? ওনার নিজের বাড়িতে, আর তোকে সময় বের করে বলছে আমার সাথে দেখতে। রাফাত একগাল হেসে বলে, দেখা করব এক শর্তে, ওই বাড়িতে যে আমি যে ওনার মেয়ে আর স্ত্রীকে না দেখি, তুই এটা জানিয়ে দে। আমি সব ব্যবস্থা করছি রাহাত। আমার কি মনে হয় জানিস? কি? মেহবার সাহেব তোকে আবারও সেই জায়গাতে রাজা বানাতে চায়। আমি তো সব সময় রাজা, আমাকে কি আবার নতুন করে রাজা বানাবে? সোহেল সেখানে আর দাঁড়ায় না। সে জানে রাফাত আর এখন বেশি কথা বলবে না। সে চায় একা থাকতে। রাফাত বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। বাহিরে অনেক ঠান্ডা পড়েছে, কুয়াশায় শহরটা ছেয়ে গেছে। দরজায় কড়া নড়ছে। রাফাত লেপের ভেতর থেকে মাথা বের করে শব্দ শুনল, আবার লেপের ভেতরে ঢুকে পড়ল। এর মধ্যেই মাথার পাশে রাখা ঘড়ি দেখে নিয়েছে 7:40। রাফাত নিজেকে প্রতিনিয়ত একজন বুদ্ধিমান লোক মনে করে। কোনো বুদ্ধিমান লোক কঠিন শীতের মধ্যে ভোরে 7:40 লেপের ভিতর থেকে বেরোতে পারে না। যে কড়া নাড়াচ্ছে সে যদি বুদ্ধিমান হয় তাহলে আরো কয়েকবার কড়া নেড়ে চলে যাবে। পাঁঠা শ্রেণীর হলে যাবে না, বিপুল উৎসাহে কড়া নাড়তেই থাকবে। নাড়ুক, ইচ্ছা হলে দরজা ভেঙে ফেলুক, হু কেয়ার্স। এখন লেপের ভেতর থেকে বের হওয়া যাবে না। রাফাত গত রাতে একটু দেরি করেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। ঘুমটা ভালো হয়নি, কারণ সে রাতে ঘুমাতে গেছে মোটামুটি খিদে নিয়ে। বেশি রাত জাগলে খিদা পায়, শরীরের জন্য বাড়তি কার্বোহাইড্রেট প্রয়োজন হয়। সেই ব্যবস্থা ঘরে থাকে 2-3 দিন রকমের জেলি এবং পাউরুটি। কাল রাতে জেলি ছিল কিন্তু পাউরুটি ছিল না। বিস্কুটের টিনে কিছু বিস্কুটের গুঁড়া পাওয়া গেল। এক চামচ মুখে দিয়ে মনে হলো সাবানের গুঁড়া খাচ্ছে। নাড়িভুড়ি উল্টে আসার উপক্রম। রাফাত সেই খালি পেটেই ঘুমাতে যায়। চোখজোড়া প্রায় ধরে এসেছে, এমন সময় বাথরুম পেয়ে গেল। বাথরুম পাচ্ছে, তবে এই তাগিদ জোরালো নয়। উঠে যেতে ইচ্ছা করছে না। শীতের রাতে লেপের ভিতরে একেবারে ঢুকে পড়লে বেরোতে ইচ্ছা করে না। এখনো খটখট শব্দ হচ্ছে। গাধা নাকি? গাধা তো বটেই, অতি নিম্নমানের গাধা। গাধা সমাজের কলঙ্ক। রাফাত লেপের ভিতর থেকে মুখ বের করে উঁচু গলায় বলল, ইউ স্টুপিড অ্যাস, ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার। রাফাতের একটা প্রিয় গালি। সে শিখেছে অনেক আগে সেই স্কুল জীবনে। ইংরাজি ম্যামের কাছ থেকে প্রথম এই শব্দটা শুনে রাফাত অনেক ভেবেছিল শব্দটার মানে কি। 2 দিন পর সে সাহস নিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করেই ফেলল এই শব্দের মানে কি। তিনি তৎক্ষণাৎ বাংলা তর্জমাও করে বললেন, ওহে বোকা গাধা, এখানে তোমার কোনো কর্ম নেই। সেই ছোট্টবেলার বাক্যটা যেন রাফাতের মনে গেঁথে গেছে, তাই এই বাক্যটা সে রেগে গেলে বেশি ব্যবহার করে। এখনো কড়া নড়ছে। রাফাত বিরক্ত হয়ে বিছানা থেকে নামতে নামতে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, কে হতে পারে এমন পাগলের মতো করে দরজা ধাক্কাচ্ছে। রাফাত দরজা খুলল, কিন্তু অবাক করার বিষয় হলো বাহিরে কেউ নেই। সামনের ঘরটা ফাহাদের।
কিন্তু দেখে মনে হচ্ছে ভিতর থেকে আটকানো। তাহলে কি হতে পারে? রাফাত এত কিছু চিন্তা না করে আবারও বিছানার দিকে আসবে, তখনই তার চোখে পড়ল ফ্লোরের দিকে। গিফটের কাগজে মোড়ানো নতুন চিকচিক করা একটা গিফট প্যাকেট। রাফাত প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করে। ভিতরে মনে হচ্ছে হালকা কোনো জিনিস। কি হতে পারে? বুক ভরা সাহস নিয়ে প্যাকেটটা খুলতে থাকে। অবাক করার বিষয় হলো প্যাকেটে একটা 9mm এর ছোট্ট একটা পিস্তলের বুলেট আর পাশে লাল কালারের একটা কাগজ। রাফাত কাগজের ফাঁসটা খোলে। ভিতরে কিছু লেখা। সে তা পড়তে শুরু করে। এই শীতের সকালে ঘুম থেকে তোলার জন্য আমি দুঃখিত, কিন্তু কি করব বলো, না উঠিয়ে উপায় নেই। আমার শহরে এসেছো, আমি তোমাকে শুভেচ্ছা জানাবো না, এটা কি হয়? ওয়েলকাম রাফাত, ওয়েলকাম আমার অন্ধকার শহরে। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। আর কিছু লেখা নেই। লেখাটা পড়ে রাফাত একটু রহস্যময় হয়ে যায়। চিন্তা করতে থাকে, কে এই চিঠিটা পাঠিয়েছে? তেমন কেউ তো এই শহরে রাফাতকে চেনে না। তবে কি সবই ধোঁয়াশা? নেয়া, দেখ, খ্যাত ছেলেটা আজকে আবারও কলেজে এসেছে। এটা দেখলেই আমার কেমন কেমন ঘৃণ্য ঘৃণ্য লাগে। প্রীতির কথা শুনে সবাই কলেজ গেটের দিকে তাকায়। পুরনো একটা লম্বা হাতার গেঞ্জি, চকলেট কালারের ময়লা প্যান্ট, চোখে মোটা ফ্রেমের সাদা চশমা, মাথা ভরা কোঁকড়া কোঁকড়া লম্বা চুল। কিন্তু কাছ থেকে চুলগুলো অতটা লম্বা বোঝা যাবে না। কাঁধে একটা ছেঁড়া ব্যাগ ঝুলিয়ে সামনের পায়ে রাফাত ছেলেটা এগিয়ে আসছে। রাফাতের দিকে ভালো করে তাকিয়ে নেহা বাঁকা হেসে বলতে থাকে, প্রীতি, খ্যাত থেকে ডাক দে তো, আজকে আমাদের সাথে নুসরাত আছে, বেশ মজা হবে আজ। ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে। অপরিচিত পথ চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এই সকল মহান গুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। শ্রাবণী এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু প্রীতির কথা শুনে সে তার মুখের নিঃশব্দটা ভেঙে বলতে থাকে, কে এই ছেলে? কলেজে নতুন দেখছি। কালকে ক্যাম্পাসে নতুন এসেছে, আর তুই তো কালকে কলেজে আসিসনি, তাই জানতে পারিসনি। এমনিতে কালকে বেশি কিছু বলিনি ছেলেটাকে, আজকে তুই সাথে আছিস তাই ভাবলাম বেশি করে মজা করব। বাদ দে এগুলা। ছেলেটাকে দেখে কেমন যেন নিরীহ নিরীহ মনে হচ্ছে। এটা আমি কি শুনছি? শ্রাবণীর মুখে এই কথা? যে শ্রাবণী কলেজে ছোট থেকে বড় সবাইকে জাক দেয়, সে কিনা বলছে আর ছেলেটাকে ছেড়ে দিবে? এটা মানা যায় না। এই রাফাত, এদিকে আয়। উচ্চস্বরে রাফাতকে ডাক দেয় প্রীতি। রাতে আর সকালে ভালো ঘুম না হওয়ায় রাফাত নিজেকে কেমন যেন দুর্বল দুর্বল অনুভব করছে। মাথাটা নিয়মিত দিনের মতো আজকেও নিচু করে ক্লাসের দিকে যাচ্ছিল। তখন কালকের মেয়েগুলোর মধ্য থেকে রাফাতকে একজন ডাক দেয়। রাফাত বাধ্য ছেলের মতো মেয়েগুলোর কাছে যেতে থাকে। সে চায় না কলেজে কোনো ঝামেলা হোক, তাই সে মেয়েগুলোর ডাকে সাড়া দিয়েছে। আজ যেখানে নতুন একটা মেয়েকে দেখেছে রাফাত, কি ওই মেয়ে জানা নেই রাফাতের। সব মেয়েদের থেকে আলাদা। মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা পুরুষদের অভিভূত করে দেয়। রূপের বাইরে অন্য কিছু। অসামান্য রূপসী মেয়েদেরকেও প্রায় সময় বেশি সাধারণ মনে হয়, এই সেরকম নয়, এবং সে নিজেও তা জানে। মেয়েটির চোখ দুইটা ছোট ছোট এবং বিশেষত্বহীন। গালের হাড় উঁচু হয়ে আছে, ছোট কপাল, কিন্তু তবুও কি অদ্ভুত দেখতে, কি মোহনীয়। তার পরনে সাধারণ কালো রঙের একটি লম্বা জামা, ফিটের অনেকখানি দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় মেয়েটির গায়ের রং ঈষৎ নীলাভ। দেখলেই হাত দিয়ে ছুঁতে ইচ্ছা করে। রাফাত গুটি গুটি পায়ে নিঃশব্দে যে মেয়েগুলোর সামনে দাঁড়ায়। রাফাতের মুখে কোনো কথা নেই, জানা নেই এখন সে কি জিজ্ঞেস করবে বা কি করতে পারে। হঠাৎ প্রীতি নামের মেয়েটি বলে ওঠে, এই রাফাত, তুই প্রতিদিন এমন নোংরা কাপড় পরে কলেজে আসিস কেন? তুই কালকে থেকে ভালো জামা কাপড় পরে আসলে কলেজে আসবি, নয়তো কালকে থেকে যেন তোকে এই কলেজে কোনো স্থানে না দেখি। প্রীতির কথা শুনে রাফাত হাসে। এটা দেখে নেহা রেগে যায় আর জোরে জোরে বলতে থাকে, কি রে, তুই এমন করে হাসিস কেন? প্রীতি কি কোনো মজা করার কথা বলছে যার জন্য তুই এমন করে হাসিস? প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধের প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। তুই আমাদের মুখে মুখে তর্ক করিস, আবার নিজেকে বুদ্ধিমান মনে করিস।
আমরা তো সিনিয়র, আমাদের সাথে সম্মান দিয়ে কথা বলবি। আমার মধ্যে সম্মান করা এবং অসম্মান করা দুটি প্রবণতাই প্রবল ভাবের আছে। কাউকে গায়ের নিচে চেপে ধরতে আমার ভালো লাগে, আবার মাথায় নিয়ে নাচানাচি করতেও ভালো লাগে। আমার সাথে যে ভালো ব্যবহার করবে আমিও তার সাথে ভালো ব্যবহার করব। রাফাতের কথাটা যেন নেহার সহ্য হয়নি, তাই সে বসা থেকে উঠে কঠিন গলায় বলে, কি বলি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। নেহা বস এখানে, রাফাতকে কিছু বলতে হবে না। শ্রাবণী, আমাকে বাধা দিবি না আজকে। আমি প্রচুর পরিমাণে রেগে আছি এই ছেলেটার উপর। দেখ, ছেলেটা হয়তো না বুঝে কথাটা বলে দিয়েছে, এখন তুই এটা নিয়ে ঝামেলা বাঁধিয়ে দিবি। রাফাত মুচকি হাসে শ্রাবণীর কথা শুনে। শ্রাবণী মেয়েটাকে দেখে বোঝা যায় না তার মনটা এমন নরম। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের চেহারা দেখলে সবার ভয় পাওয়ার মতো অবস্থা হবে, কিন্তু সেই ব্যক্তিটার গলার আওয়াজ শুনে তেমন কেউ ভয় পাবে না। এখন সেই উদাহরণের তালিকায় শ্রাবণীকে ফেললে মন্দ হয় না। রাফাত এমন চিন্তা করছিল, তখন শ্রাবণী তাকে ডাক দেয়। রাফাত শান্ত দৃষ্টিতে সেদিকে তাকায়। এই ছেলে, রাফাত না কি যেন নাম তুমি এদিকে এসো। শ্রাবণীর কথা মতো রাফাত শ্রাবণীর অনেক কাছাকাছি এসে দাঁড়ায়। বোকাশোকা চেহারা নিয়ে রাফাত বলতে থাকে, আপু তাড়াতাড়ি বলেন কি বলবেন। বলবো, তার আগে তুমি আমার থেকে আরো দূরে যেয়ে দাঁড়াও। এখন ভালো ব্যবহার করছি বলে মনে করো না আমি খুব ভালো মেয়ে। আমার ব্যাপারে কলেজের সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারো আমি কেমন। রাফাত এতক্ষণ যা ভাবছিল আসলে মেয়েটা এমন না। সে মানুষের প্রতি দয়া করে, ভালো ব্যবহার করে। রাফাত বিনয়ী আচরণ করে শ্রাবণীর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। এটা দেখে শ্রাবণী বলে, এখন তুমি কি চাও? এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে? যদি মুক্তি পেতে চাও তাহলে বলো, আমি ব্যবস্থা করে দিব। মেয়েটা চাই কি? আর কিছুক্ষণ আগে যদি কথাটা বলতো তাহলে তো হয়ে যেত, তখন না বলে এখন বলতেছে। রাফাত সহমত প্রকাশ করে বলে, আমি তো চাই এই সকল বাজে ঝামেলা থেকে মুক্তি পেতে, কিন্তু আপনার বান্ধবীরা আমার সাথে যা অবস্থা করছে এতে আমার বলার মতো কিছু নেই। আচ্ছা, এখন তুমি ঝামেলা থেকে মুক্তি পেতে হলে নেহার পায়ে ধরে মাপ চাও। শ্রাবণের এমন কথা রাফাত অবাক হয়ে যায়। বলে কি মেয়েটা, ঝামেলা থেকে মুক্তি পেতে হবে, না হলে অন্য কারোর পায়ে ধরতে হবে? রাফাত কখনো কারোর সামনে নিজের মাথা নিচু করেনি। রাস্তা দিয়ে হাঁটার সময় যথেষ্ট অ্যাটিটিউড নিয়ে চলাফেরা করত, আর এখন কিনা একটা সামান্য মেয়ের পায়ে ধরে মাপ চাইতে হবে? কখনোই না, এটা সম্ভব না। এতদিনের কামানো নিজের সম্মান কোনো মেয়ের সামনে শেষ করতে পারবে না রাফাত। আশেপাশের সব মেয়েগুলো উচ্চ স্বরে হাসছে। কেউ হয়তো ভাবতে পারেনি শ্রাবণী এমন একটা কথা বলবে। নেহাকে থামিয়ে দিয়ে এখন নিজেই রাফাতকে র্যাক দিচ্ছে। ভাবতেই অবাক লাগে শ্রাবণীর মাথায় এত শয়তানি বুদ্ধি আছে। সবাই এমন হাসির আওয়াজে চমকে ওঠে রাফাত। কখনো এমন হাসির পাত্র হতে হবে ভাবেনি রাফাত। রাগে রাফাতের সাদা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, কিন্তু এখন চাইলেও সে কিছু করতে পারবে না কাউকে। রাফাতের চুপ করে দাঁড়িয়ে থাকা দেখে নেহা বলে, কিরে, এমন বোকার মতো চুপ করে দাঁড়িয়েছিস কেন? শ্রাবণী যা বললো তা কি করবি না? আমি এটা করতে পারবো না। যদি অন্য কিছু হতো তাহলে আমি ঠিকই তা করে দিয়ে ঝামেলা থেকে মুক্তি পেতাম। আমার পায়ে ধরে মাপ চাইতে সমস্যা কোথায়? আর আমার পাটা দেখছিস কেমন? তোর থেকে ভালো পরিষ্কার। রাফাত নেহার পায়ের দিকে তাকায়। উঁচু হুইল পায়ে লাগিয়ে রয়েছে। পায়ের রংটা অবশ্য কালো না, আবার অতটা সুন্দর না, কেমন কালারের যেন। মানুষের পা সুন্দর হোক বা কালো এতে কিছু যায় আসে না, তবে পায়ে ধরে মাপ চাওয়াটা কেমন নীতি? রাফাত শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, শ্রাবণী আপু, আপনি আমাকে ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য অন্য কোনো কাজ বলেন যেটা আমাকে দিয়ে সম্ভব হবে। রাফাতের কথা শুনে শ্রাবণী দাঁত বের করে হাসে। ছেলেটাকে দেখে শ্রাবণীর মায়া লাগছে কেমন, যেন অসহায় হরিণের মতো তাকিয়ে আছে। এমন ছেলেকে কঠিন কাজ দিলে সে করতে পারবে না, আবার ছেড়ে দিলেও ফ্রেন্ড সার্কেলের সবাই এটা নিয়ে ভিন্ন মন্তব্য করবে। শ্রাবণী কিছু একটা ভেবে রাফাতকে বলে, রাফাত দেখো, তুমি এই ঝামেলা থেকে বাঁচতে চাইলে নেহার পা ধরে মাপ চাইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে আমি এগুলা সহ্য করছি। আমি একটা বোকা ছেলে, তাই আপনারা আমার সাথে এমন করছেন। আমি আর কারো কাছে মাপ চাইতে পারবো না। দেখি আপনারা আমায় কি করতে পারেন। দেখ দেখ সবাই খ্যাটটা কেমন বড় বড় কথা বলছে। আমি চাইলেই এখন তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি, এমন ক্ষমতা আমার আছে।
প্লিজ আপু, আমার সাথে এমন কিছু করবেন না। আমার বাবার স্বপ্ন আমি যেন উচ্চ শিক্ষিত হতে পারি। দয়া করে আমার বাবার স্বপ্ন আপনি ভেঙে দিবেন না। এই তো হচ্ছে, আরো সুন্দর করে আমার কাছে বল। অসহায় গরিব দুঃখী মানুষের কষ্টের কথা শুনতে আমার খুব ভালো লাগে। রাফাত অবাক হয়ে যায় নিহার এমন কথায়। মানুষ যে এত পাষাণ হতে পারে তার নেহাকে না দেখলে এটা বোঝাই যেত না। রাফাতের প্যান্টের পকেটে ছোট বাটন মোবাইলটা বেজে উঠছে। মনে হয় কেউ রাফাতকে স্মরণ করেছে। উপস্থিত সবাই লক্ষ্য করে রাফাতের প্যান্টের পকেট থেকে মোবাইলের আওয়াজটা শোনা যাচ্ছে। মোবাইলের রিংটনটা শুনে সবাই হাসতে থাকে। হাসবে নাই বা কেন, এখন বর্তমান যুগ, কোনো যুবকের কাছে এমন বাটন মোবাইল থাকার কথা না। আর পুরোনো দিনের মোবাইলের রিংটনগুলো যেমন হয় আর কি। রাফাত লজ্জায় পড়ে যায়। 2 বার হয়ে গেল মোবাইলের রিংটনটা বেজেই চলছে। রাফাত পকেট থেকে ফোনটা বের করে না। এটা দেখে নেহা বলে, এই ফোন ধরিস না কেন? দেখ তোর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে কিনা। কি বলিস নেহা? এই খ্যাত ছেলেটা আবার কোনো গার্লফ্রেন্ড থাকবে? ভাবা যায়। দেখ, হয়তো এর মতো কোনো বস্তির মেয়ে ফোন দিয়েছে, হয়তো। এমন অপমান আর সহ্য করার মতো না। রাফাত ওদের দুজনের কথা শুনে অনেক অপমান বোধ করে। নিজের পকেট থেকে কালো কালারের বাটন মোবাইলটা বের করে রাফাত। মোবাইলে এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছে সোহেল। এমন সময় সোহেলের ফোন কেন? কখনো কোনো প্রয়োজন ছাড়া রাফাতকে ফোন দেয় না, তাহলে আজ হঠাৎ কেন? রাফাত ফোনটা রিসিভ করে মোবাইলটা কানে লাগায়। সবগুলো মেয়ে রাফাতের দিকে তাকিয়ে আছে। কে ফোন দিয়েছে তা সবার জানারই আগ্রহ। বল সোহেল। ওই পাশ থেকে সোহেল বলে, রাহাত, তুই কোথায় এখন? এদিকের খবর খারাপ, তুই পারলে বাসায় চলে আয়। সোহেল, আমি এখন কলেজে আছি, আমি তোর সাথে পরে কথা বলি, এখন একটা সমস্যায় ফেসে গেছি। রাফাত কলটা কেটে দিয়ে মোবাইলটা নিজের পকেটে রেখে দেয়। সামনে বসে থাকা মেয়েগুলোর মধ্যে নেহা একটু অন্য টাইপের মেয়ে, অন্যের দোষগুণ বেশি খোঁজে। রাফাতের কথা শেষ হওয়া দেখে নেহা বলতে থাকে, কথা শেষ? কে ফোন দিয়েছিল তোকে? আর সমস্যার কথাটা বলি না কেন তাকে? সোহেল আমার কাছের বন্ধু, সে একটা বিপদে পড়েছে, আমাকে এখন যেতে হবে ওখানে, দয়া করে আমাকে যেতে দেন। তোকে আটকে রেখেছে কে? যা চলে যা, তবে যাওয়ার আগে একটু চোখ জোড়া খুলে যাবি। রাফাত দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অবশেষে মেয়েগুলোর হাত থেকে রক্ষা পেল সে। কিন্তু নেহা এটা কি বলল? চোখ জোড়া খুলে যাবি? হাঁটার সময় তো চোখ খুলেই হাঁটতে হবে। সবাই যা করে রাফাত তো একই কাজ করবে। যারা চোখে দেখতে পায় তারা তো আর চোখ জোড়া বন্ধ করে হাঁটবে না। কোনো মানসিক রোগীও তার চোখ জোড়া বন্ধ করে হাঁটবে না। নেহার কোনো কথার রহস্য নেই তো। এই মেয়েকে নিয়ে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় খারাপ কিছু করে ফেলতে পারে। রাফাত আর সময় নষ্ট করতে চায় না। নিচের ডান পাটা প্রথমে সামনের দিকে ফেলে। বাম পাটা ফেলতে যাবে তখনই কিছু একটার সাথে রাফাতের পা আটকে এসে নিচে পড়ে যায়। ক্যাম্পাসের ওই দিকের ঘাসের সংখ্যা খুবই কম বললেই চলে, ঘাস নেই বললেই চলে। যেই অংশে ঘাস নেই সেখানে বালু দেওয়া। রাফাত সেই বালুর উপর পড়ে যায়। শরীরের অনেক অংশে বালু ছড়িয়ে ছিটিয়ে আছে। রাফাত উঠে দাঁড়িয়ে গায়ে লেগে থাকা বালুগুলো পরিষ্কার করতে থাকে। রাফাতকে দেখে সব মেয়েগুলো জোরে জোরে হাসতে থাকে। তার মধ্য থেকে নেহা বলে ওঠে, প্রথমেই তো সাবধান করে দিয়েছিলাম যাওয়ার সময় চোখ জোড়া খুলে যাবি, কিন্তু কি করলি তুই? আমার কথা না শুনে যেতে থাকলি। এখন তো বুঝতে পেরেছিস আমি কেন কথাটা বলেছিলাম। রাফাত এখন ভালো করে বুঝতে পারছে যে সে নিচে পড়ে গেছে নেহার পায়ের সাথে আটকে গিয়ে। কেমন মেয়ে এটা? সবার এমন হাসি দেখে রাফাত রেগে যায় আর নিজের ডান হাতের মুষ্টি ক্রমাগত খুলছে আর বন্ধ করছে। রাফাত কখনো দুর্বলদের কিছু বলে না, নিজের রাগটা কন্ট্রোল করে বেরিয়ে পড়ে কলেজ ক্যাম্পাস থেকে। সোহেল অনেকক্ষণ ধরেই উসখুস করছে, কিছু বলবে বলবে মনে হচ্ছে কিন্তু কিছুই বলছে না। অনেক সময় মানুষের এমন হয়, তারা নিজের মনের ভিতর বহু কথা জমিয়ে থাকে, কিন্তু সে এটা কারো কাছে প্রকাশ করতে পারে না। সোহেলকে দেখে এখন এমনটাই মনে হচ্ছে। রাফাত সোফার উপর বসে বসে কিছুক্ষণ আগের সোহেলের কথাগুলো চিন্তা করছে। কিছুক্ষণ আগে যখন সোহেল উসখুস করছিল তখন রাফাত জিজ্ঞেস করেছিল, কি হয়েছে সোহেল? কিছু সময় ধরে ভেবে বলে, রাহাত, গতকাল রাতে কে বা কারা যেন সজীবকে মেরে দিয়েছে। কি বলছিস তুই? এটা আমাকে এটা আগে বললি না কেন? আমি খবরটা শুনে ভয় পেয়েছিলাম। তোকে আগে বলিনি কারণ আমি বুঝতে পারছিলাম না যে তুই এমন খবর শুনে যে রিয়াক্ট করবি। এখন তো বলে দিলি খবরটা, এটা যদি আরো আগে বলতি তাহলে কিন্তু আমি ব্যাপারটা নিয়ে চিন্তা করতাম। এই মাত্র বললি, আমি এখন কি করব? তবে চিন্তা করিস না, সুদীপের খুনিকে আমি যেভাবে হোক বের করব। চিন্তা করবো না কেন? এক এক করে সবাইকে মেরে দিচ্ছে। প্রথমে লিটন, পরে সুমন, এবার আবার সুদীপ।
পরে কার পালা আসবে কে জানে। সোহেল, তুই এমন ভয় পাচ্ছিস কেন? তুই না একজন রাফিয়ান। রাফিয়ানদের ভয় পেতে নেই। নিজের মাইন্ড গেম দিয়ে একটা একটা করে সবগুলো দাবার গুটি চিন্তা কর, পেয়ে যাবে সবকিছু। আমি তোর মতো এই মাইন্ড গেম খেলতে পারি না। আমাকে শিখাবি কেমনে করে তুই এত শান্ত হয়ে মাইন্ড গেম খেলতে পারিস? হাতে কলম ধরিয়ে শেখানোটা একটা পদ্ধতি, কিন্তু মাইন্ড গেম খেলাটা এটা একটা আর্ট যা সবাই পারে না। তুই রাত চাইলে সবকিছু সম্ভব হয়। আসলে আমাকে মাইন্ড গেম কিভাবে শিখাবি এটার একটু প্রতি জোর দে। আমি নিজেকে কোনো বড় ধরনের মাইন্ড গেমার মনে করি না। হয়তো আমার থেকে বড় ধরনের মাইন্ড গেমার আছে যার সাথে এখনো আমার সামনাসামনি দেখা হয়নি। রাত, আমার কি মনে হয় জানিস, সুদীপকে খুন করাটা মেহরাব সাহেবের করেছে। কেন এমন মনে হলো তোর? তুই এখন আর মেহরাবের সাথে কাজ করিস না, ওনার কথাও তুই তেমন একটা শুনিস না। হয়তো এজন্য রেগে একটা একটা দাদার গুটি খেলে দিচ্ছে। রাফাত সোহেলের এই কথাটাই একটু ফোকাস করে। সোহেলের কথাটা ফেলে দেওয়ার মতো না, আবার যে কথাটার গুরুত্ব বেশি দিবে এমন কিছু না। আমার এমন মনে হয় না মেহরাব সাহেব এমন কিছু করতে পারে। সে জানে এই রাফাত চাইলে কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার একটা কথায় এমন 10টা মেহরাবের লাশ পায়ের কাছে পড়ে থাকবে। তুই মেহবারকে দুর্বল মনে করিস না। তোর মতো এমন 2-1টা রাহাতকে সে নিজে হাতে তৈরি করতেছে। সোহেলের কথাটা রাফাতের কানে বাজতে থাকে। রাফাত রেগে গিয়ে কোমরের কভারের পয়েন্ট থেকে ছোট্ট পিস্তলটা বের করে সোহেলের দিকে তাক করে বলে, এই পৃথিবীতে রাফাতকে তৈরি করার মতো ক্ষমতা এই সৃষ্টিকর্তারই আছে, অন্য কারণেই। মেহরাব আমার মতো কোনো মাইন্ড গেমার তৈরি করেনি। আমি নিজের ক্ষমতায়, নিজের অভিজ্ঞতায় আজ এখানে এসেছি। সোহেল রাফাতের পিস্তল দেখে ভয় পেয়ে যায়, কারণ রাফাতের মুখের চেয়ে হাত বেশি কাজ করে। সোহেল ভয়ে কাতর গলায় বলতে থাকে, কুল ম্যান কুল, মেশিনটা সামনে থেকে সরা। আমি আর কখনো তোর সম্বন্ধে এমন কথা বলবো না। মেহরাব সাহেব কখন দেখা করতে বলেছে? সন্ধ্যার দিকে হারুনের দোকানে দেখা করতে বলতেছে। এত জায়গা থাকতে হারুনের দোকানে কেন? ওনার বাসায় দেখা করলে সমস্যা কোথায়? মেহবার সাহেব মেয়ে চায় না উনি আর ওনার মাস্তানদের সাথে চলাফেরা করুক। আর এমনিতে মেহবারের অনেক বয়স হয়েছে, এমনকি তার ঘরে বসে থাকার সময়। ওনার মেয়েকে বলে দিবি রাফাতের সাথে দেখা করার মতো কোনো যোগ্যতা রাখে না মেহরাব। আর রাফাত কোনো পাতি মাস্তান না, সে নিজে হাতে শত শত মাফিয়া তৈরি করে। রাত, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুই নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করেছিস। পরে কিন্তু আবার বিপদে পড়বি। বিপদ? আমি সব বিপদে ঠিকই থাকতে সক্ষম, আর বিপদ আসলে আমার ভালোই হবে। কেননা অনেকদিন ধরে আমার মাথাটা ঝংকার ধরে আছে। একটু মাইন্ড গেম খেলে তা পরিষ্কার করতে হবে। রাত, চল আজকে তোর সাথে একটা বিগ ডিল করি। ডিলটা এমন হবে, তোকে আমি আমার মাইন্ড গেম দিয়ে মারবো। মাইন্ড গেম? আচ্ছা চল, আমি তোর ডিলে রাজি হয়ে গেলাম। এখন যদি আমি জিতে যাই তাহলে তুই আমাকে কি দিবি? রাত, তুই বাচ্চাদের মতো কথা বলছিস কেন? গেমে তুই জিতলে যা চাইবি তাই পাবি, আর আমি যা চাইবো তোকে কিন্তু তাই অবশ্যই দিতে হবে। এবার রাজি থাকলে হাত মিলা। হাত মিলাতে হবে না, আমি জানি তুই কখনো জিততে পারবি না। আর এমনিতেই আমার চাওয়ার মতো কিছুই নেই। সেটা তো পরে দেখা যাবে কে জিতে আর কে হারে। গেম কিন্তু আজ থেকে শুরু, শেষ কবে হবে সেটাই সময় বলে দিবে। রাফাত এক গাল হাসে। রাফাতের হাসিটা অন্য সবার থেকে আলাদা। হাসিতে যেন কেমন একটা বাস্তবতা ফুটে ওঠে। সন্ধ্যা 7:15। রাফাতের সামনাসামনি বসে আছে মেহরাব সাহেব। মধ্যে শুধু একটা টেবিলের দূরত্ব। সেই টেবিলের উপরে কয়েকটা সিগারেটের প্যাকেট আর লাইটার রাখা। টেবিলের থেকে একটু নিচে রাখা 5টা চেয়ার পরিপূর্ণ করা। 5টা চেয়ারে 5 জন লোক বসে আছে। রাফাতের পাশে বসে আছে সোহেল, অপর পাশে মেহরাব সাহেব। তার পরনে কালো কালারের একটা কোট, সেই কোটের ভিতর সাদা কালারের একটা শার্টের কয়েকটা বোতাম দেখা যাচ্ছে। মেহরাব সাহেবের পাশে বসে আছে একটা মধ্যবয়সী পুরুষ, যার চেহারার সাথে মেহরাবের কোনো মিল নেই। কাটা কাটা চোখ মুখ, ভারী ঠোঁট, ফর্সা মুখে চাপা চাপা দাড়ি, নাকের নিচে চোখে পড়ার মতো একটা বড় কালো তিল। লোকটা মেহরাব সাহেবের মতোই একটা কোট পরেছে, কিন্তু রংটা সামান্য ভিন্ন, আকাশি কালারের কোট, ভিতরে লাল রঙের ট্রাই। লোকটা থেকে কিছু দূরে বসা একজন ব্যক্তি, তার শরীরের গঠন দেখে মনে হচ্ছে সে একটা মেয়ে। পরনে তার লম্বা জ্যাকেট, মুখে নীল রঙের মাস্ক।
ঢাকায় এবার মনে হয় অন্য বছরের থেকে এবার বেশি ঠান্ডা পড়েছে। উপস্থিত সবাই শীত থেকে বাঁচার জন্য দামি পোশাক পরে আছে। একমাত্র রাফাতের শরীরেই লম্বা হাতার গেঞ্জি পরিধান করা। মেয়েটা ছাড়া সবার ঠোঁটে একটা করে সিগারেট জ্বলছে। হঠাৎ হারুন এসে সবার সামনে 5টা চায়ের কাপ রেখে চলে যায়। অবাক করার বিষয় হলো, অন্য সব দোকানদারের ছোট ছোট ছেলেরা কাস্টমারদেরকে চা সার্ভ করে, কিন্তু এখানে হারুন দোকানের মালিক নিজে এসে চা দিয়ে গেল। এটা দোকান বললে ভুল হবে, কারণ এখানে অনেক জায়গা মিলে একটা দাফা তৈরি হয়েছে। মদ জুয়া থেকে সবকিছুর ব্যবস্থা এখানে করা আছে। রাফাতরা যেখানে বসে আছে তার নিচ থেকে একটু দূরেই জোরে জোরে গান বাজনা হচ্ছে। রাফাত লক্ষ্য করছে সবাই চা পান করছে, কিন্তু বসে থাকা মেয়েটার চায়ের কাপে হাত পর্যন্ত দিচ্ছে না। সবার মধ্যে নীরবতা বিরাজ করছে। আশেপাশ থেকে ডিজে গানের তালে পরিবেশটা অন্যরকম মোড় নিচ্ছে। সবার মধ্যে থেকে সোহেল প্রথমে নীরবতা ভেঙে বলে, মেহবার সাহেব কিছু বলছেন না কেন? আমার আর এরকম নীরবতা ভালো লাগতেছে না। ওই পাশে মনে হয় পার্টি টার্টি হচ্ছে, সেখানে যেতে এক নজর করলেও পারতাম। সোহেলের নীরবতা কিন্তু ভবিষ্যতে অনেক কিছু জানান দেয়। নীরবতা কিভাবে আবার ভবিষ্যতে জানান দেয়? এরকম কিছু আগে কখনো শুনিনি আমি। এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষ এখনো কিছুই জানে না, তাই তো বিজ্ঞানের সে অজানা তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরে। সেটা অবশ্যই ঠিক, তবে আমি এই শহরে এখনো কিছুই জানি না। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাও নেই আবার। ভবিষ্যতের চিন্তা করা কিন্তু জ্ঞানী লোকের কাজ। তুমি কি মূর্খ কলিমতি মিয়ার মতো পৃথিবীতে বাস করবে নাকি? আমি জানি আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাহলে কেন আমি বোকার মতো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব? তা অবশ্য ঠিক। খনি, মাস্তান, ডাকাত, চোর, হ্যাকার এদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এরা সবাই মৃত্যু নিয়ে খেলা করে, যখন তখন মৃত্যু তাদের গ্রহণ করে নিতে পারে। মেহরাব সাহেব অনেকদিন হয়েছে রাফাতের সাথে কথা বলে না। আজ প্রায় 6 মাস পর সামনাসামনি বসে কথা হচ্ছে দুজনের, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। মেহরাব সাহেব একজন সফল বিজনেসম্যান। তিনি শুধু এই সামান্য ছোট্ট একটা শহরের ব্যবসায়ী না, সারা দেশের অন্যতম একজন শিল্পপতি তিনি। দেশ বিদেশেও অনেক খ্যাতি ছড়িয়ে আছে মেহরাব সাহেবের। এত বড় একটা মানুষ এমন সামান্য দাভার মধ্যে বসে চা খাচ্ছে, ব্যাপারটা কেমন যেন অন্যরকম না? আবার সামনে বসে আছে রাফাত, যাকে এই শহরের লোকেরা বোকা, খ্যাত এইরকম পরিচয় চেনে। এমন একটা সাধারণ ছেলের সাথে দেখা করতে মেহরাব সাহেবের মতো ক্ষমতাশীল ব্যক্তি দেখা করতে এসেছে। ব্যাপারটা খুবই হাস্যকর ছাড়া আর কিছুই না। কিছুক্ষণ পরপর রাফাত আর মেহরাব সাহেবের চোকাচোকি হচ্ছে। এবার নিয়ে 3 বার এমন হলো। মেহরাব সাহেব আর চুপ করে থাকতে পারল না। রাফাতকে উদ্দেশ্য করে বলে, রাফাত কি আমার উপর এখনো রেগে আছো? আজ অনেকদিন পর রাফাত মেহরাব সাহেবের মুখ থেকে নিজের নামটা শুনতে পেয়েছে। মেহরাব সাহেব সবসময় রাফাতের সাথে মায়াবী কণ্ঠে কথা বলে। অন্যদের সাথে যেমন কঠোরভাবে কথা, তেমনি বিনয়ী কণ্ঠে রাফাতের সাথে তিনি কথা বলে। এমন মধুর ডাক যে কেউ শুনলে তার মন নিমেষেই গলে যাওয়ার উপক্রম হবে। রাফাতের চেহারা থেকে তেমন মনে হচ্ছে না। রাফাতের চেহারায় ফুটে উঠছে বিরক্তির প্রতিচ্ছবি, যেটা আর কেউ লক্ষ্য না করলেও মেহরাব সাহেব ঠিকই লক্ষ্য করেছে। রাফাতের মন ভোলানো একটা হাসি দেয়, প্রায় সময় যে এই হাসিটা দেয়। যদি কোনো সাহিত্যিক বই পড়া মেয়ে এমন হাসি দেখে, তাহলে নিশ্চিত সে রাফাতের প্রেমের জালে ফেঁসে যাবে। রাফাত নরম গলায় বলতে থাকে, আমি কারোর সাথে সহজে রাগ করি না, আর রাগ করলেও সেটার যুক্তিগত কারণ লাগে। এখন আপনার প্রতি রাগ করার আমি তেমন কোনো বড় ধরনের কারণ দেখতে পাচ্ছি না। তাহলে এতদিন কথা বললে না যে? আগে তো আমার সাথে প্রায় কথা বলতে, এখন নয় কেন? রাফাত যখন কথা বলে তখন তার ঠোঁটের কোণে সবসময় হাসির রেখা থাকে। আজও মেহরাবের সাথে কথা বলার সময় তার ব্যতিক্রম হয়নি। এখন আপনার সামনে বসে থাকা রাফাত আর অতীতে সেই রাফাতের মধ্যে অনেক পার্থক্য। আমি কিছুদিনের ভিতর নিজেকে অনেক পরিবর্তন করেছি। কারণ বলো কি কারণ নিজেকে এমন অস্বাভাবিক পরিবর্তন করার? এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে নিজের উপর আস্থা রাখতে হবে, কারণ অন্যের উপর বিশ্বাস করলেই আপনি সবচেয়ে বড় ভুল করবেন। আমি তাই নিজেকে পরিবর্তন করে ফেলেছি। তবে আমি বুঝতে পারছি তোমার পরিবর্তনটা কি আমাকে উপলব্ধি করতে হয়েছে। আপনি কি আমার আস্থা, বিশ্বাস এগুলো ভেঙে দিয়েছেন? তাহলে কেন আপনার কারণে আমি নিজেকে পরিবর্তন করব? রাফাত, তুমি আগের থেকে এখন আরো বেশি বেশি রহস্যময় কথা বলো। এখনো কি সেই আগের বদ অভ্যাসটা আছে? অভ্যাসগুলো ভুলিনি, মনে আছে, কিন্তু এখন সেই অভ্যাসগুলো নিজের পরিবর্তনের ফাঁকে ফাঁকে হারিয়ে গেছে। দুজনের কথার মধ্যে থেকে সোহেল বলে ওঠে, আপনারা দুজন চাইলে পরে কথা বলতে পারবেন, এখন গুরুত্বপূর্ণ কথায় আসেন। মেহবার সাহেব
সামনে যে দুইজন বসে আছে ওদের তো আগে কখনো দেখিনি, ওরা কারা? কেউ যদি কথার মাঝখানে কথা বলে এটা মেহরাব সাহেব খুবই অপছন্দ করেন। বলতে গেলে তিনি বেশ রেগে যান সেই ব্যক্তির উপর। এখন মেহরাব সাহেবের বয়স বাড়ছে, তার সাথে সাথে নিজের রাগটাকে কমিয়ে এনেছে, তবুও অনেক সময় রাগটাকে কন্ট্রোল করতে পারে না। এবার তিনি সোহেলকে বলে, আমি না হয় কথা বলতে পারবে, কিন্তু রাফাত কি আমার সাথে পরে কথা বলবে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আজকে যখন আপনার সাথে রাহাতের দেখা করিয়ে দিতে পেরেছি, তাহলে তো কথা বলাটা কোনো বিষয় না। এখন সামনে বসে থাকা অপরিচিত দুইটি ব্যক্তি পরিচয় দেন। সোহেল, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব, তার আগে রাফাতের সাথে কথা শেষ করে নি। আমার সাথে আপনি পরে কথা বলতে পারবেন, এখন তাড়াতাড়ি কাজের কথা বলেন, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কিন্তু রাফাত, এখনো সামনাসামনি বললে ভালো হতো। পরে না হয় আরেকদিন সামনাসামনি বসে কথা বলবো। যেমনটা তোমার ইচ্ছে। মেহরাব সাহেব ওনার পাশে বসে থাকা লোকটা পরিচয় দিয়ে শুরু করেন। তারপরেই, মোশাররফ চৌধুরী বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী। ওনার জাহাজের ব্যবসা, প্রতিটা নদী বন্দরে 6 থেকে 7টা জাহাজ আছে ওনার। মেহরাব সাহেবের কথা শুনে রাফাত মোশাররফ সাহেবের দিকে তাকায়। তিনি নিজের মুখটাকে গম্ভীর করে রেখেছেন। বড় বড় বিজনেসম্যানরা সবসময় গম্ভীর হয়ে থাকেন। তারা গম্ভীর না হলেও নিজেকে গম্ভীর স্বভাবের রাখতে হয়, কিন্তু ব্যাপারটা মোশাররফ সাহেবের ক্ষেত্রে আলাদা। ওনাকে দেখেই মনে হয় তিনি গম্ভীর্যের সঙ্গে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে এমন সকল ব্যক্তিরা হাসি খুশি পছন্দ করেন না, আবার কান্নাকাটিও পছন্দ করে না। রাফাত খুব কঠিন দৃষ্টিতে মোশাররফ সাহেবকে পর্যবেক্ষণ করছেন। এমনভাবে পর্যবেক্ষণ করছেন দেখে মনে হচ্ছে রাফাত কোনো গুরুত্বপূর্ণ জিনিস তরুও করতে এসে ভালো করে দেখে নিচ্ছে জিনিসটা ভালো না খারাপ। রাফাতের এমন চাহনিতে মোশাররফ সাহেব বিরক্ত, তবুও তিনি এখন কিছু বলতে পারবে না। কোনো অচেনা অজানা ব্যক্তি তাকিয়ে থাকলে হুটহাট করে কিছু বলা যাবে না। আগে বুঝতে হবে লোকটা চান কি, কেন তাকিয়ে আছে এমন করে। তারপর জিজ্ঞেস করলেও সমস্যা নেই। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কেউ কিছু বলছে না। এটা দেখে মোশাররফ সাহেব নিচে ডান হাতটা রাফাতের দিকে এগিয়ে বলে, আমি মোশাররফ চৌধুরী। রাফাত নিজের হাত বাড়ায় না। এতে করে মোশাররফ সাহেব অনেকটা অপমান বোধ করে, তবুও কিছু করার নেই। সামনে যে বসে আছে তার সম্পর্কে মোশাররফ সাহেব ভালো করেই জানে। রাফাতের হাত না মেলানোটা মেহরাব সাহেব লক্ষ্য করেছেন, তাই তিনি বলেন, রাফাত, তোমার সাথে মোশাররফ সাহেব একটা ডিল করতে এসেছে। কেমন ডিল? মোশাররফ সাহেবের 5টা জাহাজ আটকে আছে, তুমি যদি কোনো ব্যবস্থা করে দিতে তাহলে ভালো হতো আর কি। আমি কি রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কোনো পাতি মাস্তান যে ওনার জাহাজ আটকা পড়ে আছে আমি যে ধমক দিয়ে আসলে ছেড়ে দিবে? রাফাত, তুমি যাবে কেন? তোমার একটাই ফোনই তো যথেষ্ট। আর তাছাড়া কাজটা করার জন্য মোশাররফ সাহেব ছোট একটা অ্যামাউন্টের ব্যবস্থা করছে। টাকা কত? মেহরাব সাহেব রাফাতের কথাটা শোনা মাত্র রাফাতকে কি যেন ইশারা দিল, আর মোশাররফ সাহেব নিচ থেকে একটা কালো কালারের ব্রিফকেস উঠিয়ে টেবিলের উপর রাখে। মেহরাব সাহেব মুচকি হেসে বলে, এখানে 50 লাখ টাকা আছে, কাজ শেষ হয়ে গেলে আরো 50 পেয়ে যাবে। আমি বলি কি, টাকাটা আপনি রেখে দেন আর কাজটাও আপনি করে দেন। কেন রাফাত, টাকা কি কম হয়ে গেছে? টাকার পরিমাণ ঠিক আছে, কিন্তু টাকা দেওয়ার সিস্টেমটা আমার ভালো লাগেনি। ভালো লাগেনি? কিন্তু সেটা কেন? আর তুমি টাকা কেন সিস্টেমে নিতে চাও? মেহরাব সাহেব, আপনি জানেন আমি কেমন ধরনের ব্যক্তি। আর কি যেন নাম? মোশাররফ। মোশাররফ সাহেবের কাজ কালকের মধ্যে হয়ে যাবে, সেটার জন্য এখনই আমাকে 1 কোটি টাকা দিতে হবে। এখন বসে থাকা সবগুলো লোকের কাছে পাহাড় সম পরিমাণ টাকা আছে, চাইলেই যে কোনো কিছু করে ফেলতে পারে। মোশাররফ সাহেব নিজের সিগারেট ছোট করে একটা টান দেয়, ধোঁয়াগুলো নিচের দিকে ছেড়ে দিয়ে বলে, রাফাত, এক জায়গায় বসে 10-15 কোটি টাকা দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, তবে কালকের মধ্যে যে আমার কাজটা হয়ে যাবে এটা নিশ্চয়তা কি? মোশাররফ সাহেবের কথা শুনে রাফাত মুচকি হাসে। পেছন থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপর রাখে। রাফাত সামনে বসে থাকা 3 জন ব্যক্তি ভয় পেয়ে গেছে। মেহরাব সাহেব রাফাতকে বলে, কি হচ্ছেটা কি রাফাত? এটা পিস্তল বের করলে কেন? পিস্তলটা এখান থেকে নিয়ে আগের জায়গায় রাখ। একটা সামান্য ছোট পিস্তল দেখে ভয় পেরে চলবে? রাফিয়ান সিটিতে কিন্তু শুধু পিস্তল আর মাইন্ড গেম চলে। এখন বলি মোশাররফ সাহেব, এই পিস্তলটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা পিস্তল। আমি সহজেই পিস্তলটা ব্যবহার করি না। এটার মধ্যে 9টা বুলেট আছে। কালকে যদি আপনার কাজ না হয় তাহলে সবগুলো বুলেট আপনি আমার মাথায় মারবেন। মোশাররফ সাহেব মুচকি হাসে। এই হাসিটা প্রায় অনেকক্ষণ পর হাসছে তিনি।
মানুষের ভিতর যখন কোনো কিছু পাওয়ারফুল আশঙ্কা থাকে তখনই মানুষ এমন করে হাসে। মোশাররফ সাহেব নিজের কোটের প্যান্ট থেকে একটা চেকবুক বের করে 1 কোটি টাকার একটা চেক রাফাতের দিকে এগিয়ে দেয়। রাফাতও প্রতি উত্তর একটা মুচকি হাসি দেয়। মোশাররফ সাহেব রাফাতের সামনে থাকা পিস্তলটা হাতে নিয়ে বলে, অনেকদিন হয়ে গেছে পিস্তল চালানো হয় না, হাতটা কেমন যেন করছে, কালকে একটু প্র্যাকটিস করতে হবে। অনুমতি না নিয়ে আরেকজনের জিনিস ধরতে নেই মিস্টার মোশাররফ চৌধুরী। নিজেদের মানুষের জিনিস ধরতে আবার অনুমতি লাগে নাকি? নিজেদের মানুষ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখন তো আমরা একটা ডিলের মধ্যে আছি, সেই হিসেবে আমি কিন্তু এখন তোমার কাছে লোক। দিলের মধ্যে আছে দেখে আপনি আমার কাছে লোক হয়ে গেছেন। ব্যাপারটা শুনতে কেমন যেন হাস্যকর লাগছে না? হাস্যকর লাগবে কেন, শুনতে খুবই ভালো লাগবে। মোশাররফ চৌধুরীর কাছে একজন লোক, সেটা হলো আরাফাত। আপনি এখনো জানেন না? দেখা সোহেল আর নীলার দৃষ্টি অন্য কোথাও নেই। দুইজন দুজনের চোখের পলকে হারিয়ে যাচ্ছে। রাফাত সোহেলকে আস্তে করে ধাক্কা দেয়। সোহেল বিরক্তিকর দৃষ্টিতে রাফাতের দিকে তাকায়। এবার মেহরাব সাহেবও উঠে দাঁড়ায়। মোশাররফ সাহেব আবার বসে থাকবে কেন? তিনিও বসা থেকে উঠে দাঁড়ায়। মেহরাব সাহেব রাফাতকে উদ্দেশ্য করে বলে, তাহলে এই কথাই রইল রাফাত, বাকি কথা অন্য আরেকদিন। আমারও একই কথা, তবে আরাফাত আমার কাজটা যেন কালকে হয়ে যায়। তোমার জন্য আমি অপেক্ষায় প্রহর গুনতে থাকবো। রাফাত এক গাল মুচকি হাসে। পাশ থেকে সোহেল বলে, ডিল যেহেতু করেছেন রাহাতের সাথে, তাহলে কাজটা তো রাহাতকে নিজেই মনে করে করতে হবে। আর রাহাত কাজ মানে থাক, সেটা আর নাই বললাম। তবু মানুষের প্রতি আমার বিশ্বাসটা একটু কমই আছে। রাফাত চেয়ারটা সরিয়ে আনে সামনে এগিয়ে। একটু যায়, আবার পিছনে ফিরে তাকাই। ঠোঁটের কোণে সিগারেটটা নাক দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। বি দিয়ে আমার নাম হয় না, বি পজিটিভ। আমার রক্তের গ্রুপ নয়, গণিতে আমার গ্রেড নয়। এটি আমার প্রিয় একটি সংখ্যা। আমি যেটা বন্ধ করার জন্য হাত দিই সেখানে সমাপ্তি ঘটে। রাফাত সেখানে আর দাঁড়ায় না। মুখে জ্বলন্ত সিগারেটটা রেখে সেটা টানতে টানতে বেরিয়ে যায়। রাত যত গভীরে যাবে শীতের প্রকোপ তত বাড়তে থাকবে। সকাল 9টার শেষের দিকে, 10টা শুরু। রাফাত জোরে জোরে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করে। রাফাত আজকে ক্লাসটা কোনো মতে মিস করতে চায় না, কারণ গত 2টা ক্লাসে মিস করেছে, আবার যেটা আশরাফ স্যারের ক্লাস। কিন্তু তিনি কখনো ক্লাস মিস দেওয়া স্টুডেন্টদের পছন্দ করেন না। এখন থেকে রাফাত নিয়মিত ক্লাস করবে, যার উদ্দেশ্য করে নিজের ডিপার্টমেন্টের 2য় তলার 15 নম্বর রুমের দিকে রওনা দেয় সে। আজকে গাছতলায় মেয়ে গ্যাংয়ের কেউ নেই। রাফাত বেঁচে গেছে আজকে। তারা তাই মনের সুখে নিজের ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই কারোর সাথে ধাক্কা খায় রাফাত। যার সাথে ধাক্কা লেগেছে সে যে এই মেয়ে, এটা বুঝতে রাফাতের অসুবিধা হলো না। মেয়েটা নিচে পড়ে গেছে, আর মেয়েটার উপর রাফাত। রাফাতের শরীরে হালকা একটু ভর মেয়েটার উপর, কারণ রাফাত 2 হাত দিয়ে ফ্লোরের নিচে চেপে আছে। রাফাত মেয়েটার দিকে তাকায়। মেয়েটা আর কেউ না, স্বয়ং শ্রাবণী নিজেই। দুজনের মধ্যে 1 ইঞ্চিও গ্যাপ নেই। শ্রাবণী নিজের হাত দিয়ে রাফাতকে ধাক্কা দেয়। রাফাত কোনো মতে নিচ থেকে উঠে দাঁড়ায়, সাথে শ্রাবণীও। রাফাতের শরীরে তেমন কোনো ময়লা লাগেনি, যা লেগেছে শ্রাবণীর শরীরে। রাফাত শ্রাবণীকে কিছু বলতে যাবে, এর আগে রাফাতের 2 গালে 4টা চড় বসে যায়। চড়টা মেরেছে শ্রাবণীর নিচেই। রাফাত ডান গালে হাত দিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। শ্রাবণী রেগে বলে, কি করলি তুই এটা? আমাকে ধাক্কা মেরেছিস? আমি দেখে আপনাকে ধাক্কা দিইনি। হাঁটার সময় চোখ কোথায় থাকে তোর? চোখ তো চোখের জায়গায় থাকে, কিন্তু আজকে যে এমন কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তা বুঝবি কিভাবে? চোখে তো লাগিয়েছিস হাতির মতো বড় একটা চশমা। এটা দিয়েও চোখে দেখিস না? নাকি সুন্দরী মেয়েদের সাথে ধাক্কা খাওয়ার নতুন ধান্দা এটা? মেয়েদের সাথে ইচ্ছে করে ধাক্কা খাওয়ার কোনো আগ্রহ আমার নেই। এখন তুই বল, এটার শাস্তি কি হওয়া উচিত? আমি কিভাবে বলবো আপনি এটার জন্য আমাকে কি শাস্তি দিবেন? শ্রাবণী কোনো কিছু একটা ভেবে বলে, ক্যাম্পাসের সকলের সামনে তুই কান ধরে আমার কাছে ক্ষমা চাইবি। আমি এটা কখনো করতে পারবো না, কারণ আমার একটা মান সম্মান আছে। গরিবের আবার কিসের মান সম্মান? আমি যা বলছি, তুই যদি এটা না করিস তাহলে আমি কি করতে পারি এটা তুই ভাবতেই পারবি না। আপনি যা ইচ্ছা করতে পারেন, আর গরিব বলে কি আমার মানুষ না? আমাদের মান সম্মান থাকবে না? আমাদের মতো ধনীরা যদি তোদের মতো গরিবকে দান না করতাম, তাহলে সব কয়টা গরিব না খেয়ে মরতিস। হাসালেন আমায়। এবার আপনি শুনে রাখেন, আমাদের মতো গরিবরা যদি আপনাদের কাজ না করে দিত, তাহলে নিজেদের কাজ আপনাদের নিজেকেই করতে হতো। তাই গরিবদের সম্মান করতে শিখুন। সে যাই হোক, গরিবের চিন্তা করে আমার কোনো প্রয়োজন নেই। আমার শেষ কথা হলো, তুই ক্যাম্পাসের সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইবি।
আমি আগেও বলেছি আমি এটা পারবো না, আর এখনো বলছি আমি এটা করতে পারবো না। আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন। তোকে আমি দেখে নিব রাফাত। আঙ্গুলটা নামিয়ে কথা বলেন, নয়তো আঙ্গুল নাড়িয়ে কথা বলার জন্য আঙ্গুলটা নাও থাকতে পারে। রাফাত কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে শ্রাবণীর থেকে দূরে চলে যায়। তারপরই আশরাফ স্যার ক্লাসে গুরুত্বপূর্ণ লেকচার দিচ্ছেন। রাফাত এসে ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে যায়, মাথাটা নিচু করে ইনোসেন্ট ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার ভিতরে আসবো? রাফাত একটু আস্তে করেই কথাটা বলে, কিন্তু আশরাফ স্যার নিজের মতো করে লেকচার দিয়েই যাচ্ছে। রাফাত বিরক্ত বোধ হয়ে আবারও একটু জোরে বলে, স্যার ভিতরে আসবো? রাফাত এমন জোর গলার শব্দের আওয়াজে আশরাফ স্যার চমকে ওঠে। ক্লাসের দরজার দিকে তাকায়, রাফাত দাঁড়িয়ে আছে। স্যার রাফাতের দিকে এগিয়ে যায়। ক্লাসে আসবে, এটা একটু শব্দ কম করে বললে কি শুনতে পেতাম না? স্যার আমি আপনাকে আস্তে করে ডাক দিয়েছিলাম, কিন্তু আপনি মনে হয় শুনতে পাননি। তুমি কি এখন এটা বলতে চাচ্ছ যে আমার কানে সমস্যা, আমি কানে কম শুনি? আমি আপনাকে এটা বোঝাতে চাইনি। তাহলে তুমি কি বোঝাতে চেয়েছো? আমি আস্তে করে প্রথমে আপনাকে ডাক দিয়েছিলাম, কিন্তু আপনি আমার দিকে ফিরেও তাকাননি। এবার যখন জোরে ডাক দিয়েছি তখন শুনেছেন আপনি। আমি তোমার প্রথম ডাক শুনতে পেয়েছিলাম, কিন্তু প্রতি উত্তর করিনি, কারণ সবাইকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা বলেছিলাম তাই। আমি সেটা বুঝতে পারিনি স্যার, দুঃখিত। হয়েছে, এখন তুমি এটা বলো যে আমার ক্লাসে তুমি নিয়মিত উপস্থিত নেই কেন? চুপ হয়ে যায় রাফাত। কি জবাব দিবে এখন? স্যার যে এমন একটা প্রশ্ন করবে এটা যদি আগে জানতো তাহলে আরো আগেই উত্তরটা তৈরি করে রাখতো, কিন্তু এখন কি বলবে? মিথ্যা কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। কি হলো, কোথায় হারিয়ে গেলে? নাকি এখন মিথ্যা কথা বলে কিভাবে বেঁচে যাবে এটা চিন্তা করছো? রাফাত কিছু বলছে না, দেখে আশরাফ স্যার কথাগুলো বলছে। স্যারের কথা শুনে রাফাত বিনয়ী কণ্ঠে বলে, স্যার আসলে আমার শরীরটা এই দুদিনে ভালো ছিল না, তাই আপনার ক্লাসে থাকতে পারিনি। আমার সাথে কেউ মিথ্যা কথা বলে না সহজে, কারণ আমি বুঝে ফেলি কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। তুমি যে মিথ্যা কথা বলছো এটা তোমাকে দেখে আমি বুঝে গেছি। স্যার আমি মিথ্যা কথা বলছি না, সত্যি আমার শরীরটা খারাপ ছিল এই 2 দিন। তাহলে গতকাল আমি ক্যাম্পাসে নেহাদের সাথে কথা বলতে কাকে দেখেছি? তুমি নাকি তোমার শরীরের আত্মা? এখন কি জবাব দিবে রাফাত? এখন যতই মিথ্যার আশ্রয় নেয় না কেন রাফাত, স্যারের কাছ থেকে মুক্তি পাবে না, কারণ গতকাল যে নেহাদের সাথে রাফাতের ঝামেলা হয়েছে এটা স্যার দেখে ফেলেছেন। এখন কি আরো কোনো কথা চিন্তা করেছো যা বলে আমার কাছ থেকে পার পেয়ে যাবে? আমি আসলে স্যার। থাক, আর কিছু বলতে হবে না। তুমি নতুন তাই তোমাকে কিছু বললাম না, নয়তো আমি কেমন এটা ভার্সিটির সকলেই জানে। যাও ক্লাসে যেয়ে বসো। রাফাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্লাসে প্রবেশ করে। ক্লাসের সবগুলো বেঞ্চ পরিপূর্ণ হয়ে আছে, পেছনের সারিতে একটা বেঞ্চ ফাঁকা আছে, এখনো কেউ সেটাই বসেনি। রাফাত যে সেই বেঞ্চে বসে পড়ে। ক্লাসের অনেকেই তাকিয়ে আছে রাফাতের দিকে। সেই দিন স্যার এত করে বলল নিজের ড্রেস ভালো করে পরিষ্কার করে আসতে, কিন্তু সে আগের মতো করে ময়লা জামা কাপড় পরে এসেছে। আশরাফ স্যার বলেন, কি যেন বলছিলাম? ও, মানব জীবনের সফলতার সবচেয়ে বড় বাধা আলস্য। অলস লোকের জীবনের উন্নতি করতে পারে না। অলস্য জীবনের কোনো ব্যর্থতার পিছনে ভয়ানক ব্যাধির মতো কাজ করে। রাফাত মাথা নিচু করে বসে আছে। আশরাফ স্যার এটা দেখে রেগে যায় আর রাফাতকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে রাহাত, মাথা নিচু করে বসে আছো কেন? আমি এতক্ষণ যা বলছি তুমি কি বুঝতে পেরেছো? রাফাত মাথাটা নিচু করে রাখে। এতক্ষণ স্যার যা বলছে সবকিছু সে ভালো করে শুনছে। কি হলো, কথা বলছো না কেন? কি সমস্যা তোমার? প্রথম দিন থেকে লক্ষ্য করছি তুমি মাথা নিচু করে রাখো। এখন আমি যা বুঝিয়েছি তা সবাইকে বলে শোনাও। রাফাত মাথাটা এবার একটু উঁচু করে আশেপাশে তাকায়। সবাই রাফাতের দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফাত একটু মুচকি হাসি দিয়ে বলতে থাকে, পরিশ্রম ছাড়া জীবনের বিকাশ সম্ভব নয়। রোগ ব্যাধি যেমন মানুষের দেহের শত্রু, অলস্য তেমন জীবনের চরম শত্রু। ব্যাধির মতোই অলস্য জীবনকে পঙ্গুত্বের দিকে টেনে নিয়ে যায়। জীবনের সর্বনাশের মূল এই আলস্য। কর্মময় জীবনে সফলতার চাবিকাঠি। ব্যক্তিগত জীবনে যেমন তেমন জাতীয় জীবনেও কাছেই অগ্রগতির পথ প্রদর্শক। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে রাফাত। আশরাফ স্যার অবাক হয়ে যায় রাফাতের এমন কথায়। ক্লাসের বাকিরাও স্যারের মতো অবাক, কেননা রাফাত অনেকটা আলাদা করে কথাগুলো বলেছে। কেউ ভাবতে পারেনি রাফাতের মতো এমন একটা বোকা ছেলে এত বড় কথার জবাব দিতে পারবে। আশরাফ স্যার বলে,
তুমি এগুলো কিভাবে বললে? বাইরের অভিন্ন রূপ ভিতরের পরিচয় অভিন্ন রূপে বহন করে না, চরিত্রের প্রকাশ চেহারায় পরিস্ফুটিত হয়। এই প্রচলিত ধারণাটি থাকলেও বিশ্বাসটা যথার্থ নয়। আমি বাইরে থেকে যেমনই হই না কেন, আপনাদের সামনে ভিতর থেকে আমি নিজে নিজে ঠিক আছি। সত্যি রাফাত, আমি ভাবতেই পারিনি তুমি আমার করা প্রশ্নের জবাবে এগুলো বলতে পারবে। স্যার, ভ্রান্ত অভিজাত্যের গর্বে মানুষ মানুষকে ঘৃণা করে, মানুষের স্পর্শকে দূরে ঠেকিয়ে রেখে বিশ্বে মিথ্যা ষড়যন্ত্র জাহির করে। রাফাত, মানব জীবন সংগ্রাম মুখর জীবনের বাঁকে বাঁকে রয়েছে মরণগুলি। এই জীবন থেকে পালানো মানে জীবনের ব্যর্থতা ডেকে আনা। তুমি ভেতরে যেমনই হও না কেন, বাইরে মানুষের কাছে তুমি তার চেয়ে ভালো কিছু প্রকাশ করবে। সম্ভব না স্যার। বর্তমান যুগে যার ধন দৌলত আছে তিনি ধনী, তবে ধনীর যদি মন ছোট হয় তাহলে তিনি ধনী হয়ে প্রকৃত মানুষ বলে গণ্য হতে পারেন না। আমি যেমন আছি ভালোই আছি। রাফাত কথাগুলো বলে তাড়াতাড়ি করে নিজের জায়গায় বসে পড়ে। আশেপাশে স্টুডেন্টরা কেউই রাফাতকে ভালো চোখে দেখছে না, কারণ ক্লাসে উপস্থিত কম বেশি সবাই ধনী পরিবারের সন্তান। রাফাত কথাগুলো এমনিতেই তাদের শরীরে লাগার মতো। ক্যাম্পাসের মাঠে কোনো কিছু একটা নিয়ে ঝামেলা চলছে, যার কারণে বাইরের লোকজনের জোরে জোরে কথোপকথনগুলো ক্লাসের ভিতরে সমস্যা করছে। স্যার কিছু বলতে যাবে, আবারও সেই একই আওয়াজ। রাফাত যেখানে বসে আছে সেখানে একটা জানালা আছে, সেই জানালার দিকে যে বাইরের দিকে তাকায় ক্যাম্পাসের পুকুর দেখা যাচ্ছে। রাফাতের ক্লাসটা একেবারে পুকুরের পাশে, তাই সেখান থেকে মাঠের অবস্থা দেখা যাবে না। আশরাফ স্যার ক্লাস থেকে বেরিয়ে যায়। এমন চিৎকার চেঁচামেচির শব্দে ক্লাস করানো যায়? ক্লাস পুরো ফাঁকা হয়ে গেছে, একমাত্র রাফাতই বসে আছে। রাফাত উঠে দাঁড়ায়, কালো কালারের ব্যাগটা কাঁধে নিয়ে ক্যাম্পাসের মাঠের দিকে যায়। এই ছেলে, তুই এদিকে আয়। রাফাত দাঁড়িয়ে যায় কথাটা শুনে। ক্লাস শেষ করে রাফাত যখন ক্যাম্পাসের মাঠের দিকে যায় তখন সে দেখতে পায় 10-15টা ছেলে নিজেদের মধ্যে কথোপকথন করছে, আর অন্য একটা মধ্যবয়সী ছেলে কালো কালারের গাড়ির উপর আরাম করে বসে আছে, পাশে রাখা হ্যান্ড মাইক। রাফাত পেছনের দিকে তাকাবে কি তাকাবে এটা নিয়ে বেশ কনফিউশন। কাকে ডাকলো এমন করে? রাফাত কিছু বুঝতে পারছে না, তাই সে আবারও সামনের দিকে হাঁটা ধরে, কিন্তু আবারও সেই একই ডাক। তোকেই ডাকছি, বোকার মতো করে চলে যাচ্ছিস কেন? এদিকে আয়। রাফাত পেছনে ফিরে তাকায়। চিকেন তান্দুরি আকৃতির মতো সজীব নামের একটা কালো রঙের ছেলে রাফাতকে ডাকছে। রাফাত গুটি গুটি পায়ে সজীবের সামনে এসে দাঁড়ায়, নিতান্তই রাফাতের মাথাটা হালকা নিচু করা। তুই চলে যাচ্ছিস কেন? সবাই দাঁড়িয়ে রয়েছে, তুই কেন চলে যাচ্ছিস? বাসায় গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, তাই চলে যাচ্ছিলাম। সাকিব ভাই কি বললো? তুই কি শুনতে পাসনি? সাকিব ভাইকে? রাফাতের কথা শুনে আশেপাশে থাকা ছেলেগুলো হাসতে থাকে। সজীব রাফাতের শার্টের কলার চেপে ধরে। রাফাত চোখ জোড়া হালকা লাল করে, এমন ভাবে যেন রাফাতের কলার কেউ ধরে থাকুক এটা সে পছন্দ করে না। রাফাত বিনয়ী কণ্ঠে বলে, কলারটা ছেড়ে কথা বললে ভালো হতো। কেন রে? কলার ধরেছি বলে ভালো লাগতেছে না? কলারটা ছেড়ে বলেন সাকিব ভাইকে। এই ভার্সিটিতে পড়িস আর সাকিব ভাইকে চিনিস না? ভালো তেরা মাল তো তুই। আরে বোকা ছেলে, ওইদিকে তাকিয়ে দেখ, গাড়ির উপর যে বসে আছে সেটাই সাকিব ভাই, এই ভার্সিটির বিপি। হ্যাংলা টাইপের রাকিব নামের ছেলেটা কথা শুনে রাফাত মাঠের পূর্ব পাশে থাকায় কালো কালারের দামি গাড়ির উপর আরাম করে বসে আছে একটা ছেলে। তাহলে এরই নাম সাকিব, কিন্তু এই ক্যাম্পাসে তো সাকিবকে আগে কখনো দেখেনি রাফাত। তাহলে তুই এমন করে তাকিয়ে থাকিস কেন? কিছু বুঝিস না নাকি? আরে দেখছিস না কি ধরনের জামা কাপড় পরে ভার্সিটিতে আসে? দেখতো কেমন খ্যাত খ্যাত একটা ভাব আছে। রাফাত রাকিবের কথা শুনে মুচকি হাসে। মানুষের গালমন্দ শুনতে রাফাতের খুব একটা খারাপ লাগে না। পৃথিবীতে এমনও মানুষ আছে যে কিনা নিজের সম্পর্কে খারাপ কিছু কথা শুনে খুশি হয়, আর হবে নাই বা কেন। রাফাত যেমন জামা কাপড় পরেছে, মানুষ কি এমন জামা কাপড় দেখে ভালো কিছু বলবে? এগুলোই ভাবছিল রাফাত। তখনই সজীব রাফাতের ডান গালে কষে একটা চড় মারে। নিজেকে আজকে 3টা চড় পড়েছে রাফাতের এই ডান গালে। সকালে 2টা মেরেছে শ্রাবণী, আর এখন পড়েছে সজীব নামের ছেলেটা। কিন্তু রাফাতের কিছু করার নেই, হাত দুটো বাঁধা, কি করতে পারে? আবার চাইলেও অনেক কিছু করতে পারে। চটটা কেন মেরেছিস জিজ্ঞেস করবি না? হয়তো এটার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আমি অন্যের উদ্দেশ্য জানতে চাই না। বোকার মতো থাকলে কি হবে? স্মার্টলি উত্তর দিতে জানিস দেখছি। এলাকার লোকজন বলে আর কি। তা তুই এমন বোকা সোকা চেহারা নিয়ে থাকিস কেন? তোকে দেখে কিন্তু এমন মনে হয় না। সজীবের কথার ছলে রাফাত মজা করে বলে, আমাকে দেখে কেমন মনে হয় তাহলে? তোর মধ্যে গরিব গরিব একটা ভাব আছে, কিন্তু তুই যেভাবে কথা বলিস এটা গরিবের মতো না। কথার মধ্যে স্মার্টলি একটা বড় লোক ভাব পাওয়া যায়।
আমি এমনই, তবে আপনি কিন্তু আবার আমাকে গরিব ছাড়া অন্য কিছু ভাববেন না। কেন, আমার ভাবাটা কি ভুল? অবশ্যই ভুল, কেননা আপনি আমাকে নিয়ে এত বড় কিছু চিন্তা করতে পারেন না, কারণ আমি অত বড় নয়, ছোট অতি ক্ষুদ্র একটা ব্যক্তি আমি। এই সাকিব ভাই, যাকে তোকে? কাকে? আমাকে? তা নয় তো, কাকে আমাকে? দেখেন ভাই, আমার সুন্দর একটা নাম আছে, সেটা হলো রাফাত। আমাকে এই নামে ডাকলে খুশি হব। এত কথা না বলে ভাই কেন ডাকছে শুনে আয়। রাফাত আশেপাশে তাকায়, বাকি ছেলেগুলো মাঠের এক কোণায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কি যেন বলছে। এগুলো শোনার টাইম নেই রাফাতের, সে এখন সাকিবের সাথে কথা বলতে হবে। রাফাতকে আসতে দেখে সাকিব গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তার ঠোঁটের মধ্যে লেগে থাকা সিগারেট ছোট অংশ টুকরো নিচে ফেলে দেয়। সে রাফাতের সামনে এসে দাঁড়ায়। কি নাম তোর? জি ভাই, রাফাত আহমেদ। নামটার সাথে তোর তেমন একটা মিল খায় না। যদি তোর নামটা করিম হতো তাহলে নামের সাথে চেহারা, ড্রেস আপের মিল হতো, কিন্তু তোর ভাগ্যটাই খারাপ, এমন একটা সুন্দর নামের সাথে তোকে মানালো না। আমার কিছু করার নেই, বাবা মা পছন্দ করে নামটা রেখেছেন। সাকিব রাফাতের চোখ থেকে মোটা ফ্রেমে চশমাটা খুলে নেয়। স্ক্যাচের মধ্যে 2টা ফু দিয়ে সে চশমাটা আবার নিজের চোখে লাগায়। তোর আর কিছু পছন্দ না হলেও চশমাটা আমার কাছে বেস্ট লেগেছে, আমাকে চশমাটা দিয়ে দে। আমি আমার চশমা ছাড়া ভালো করে দেখতে পাই না, কালকে এইরকমই একটা চশমা আপনাকে এনে দিব। আমার অন্য চশমা লাগবে না, এটাই আমার পছন্দ হয়েছে, এটাই নিব আমি। কিন্তু ভাইয়া, আমি চশমা ছাড়া বাসে যাব কি করে? আমি চশমা ছাড়া ভালো করে কিছু স্পষ্ট দেখতে পাই না। তুই এক কাজ করতে পারিস, গাড়ির উপর যে আমার কালো কালারের চশমাটা আছে, তুই ওইটা নিয়ে যা, অনেক দামি কিন্তু সেটা। তবে তোর এই মোটা ফ্রেমের চশমার চেয়েও আমার চশমার দাম দিতে পারবি না। এখন বল কোনটা চাস তুই? আমি আমার চশমাটাই চাই, অন্যের চশমা পরার ক্ষমতা এখনো আমার হয়নি, আর তাছাড়া কালো চশমা দিয়ে আমি কিছুই দেখতে পারবো না। এগুলো বাদ দে, চশমা পরে একসময় তুই আমার কাছ থেকে নিয়ে যাবি। এখন এটা বল যে ক্যাম্পাস থেকে তো অনেকে রাজনীতিতে যোগ দিতে যাচ্ছে, তুই কি যোগ দিবি? আমি রাজনীতি বিশ্বাস করি না, আর তাছাড়া গ্রাম থেকে মা বাবা আমাকে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন, রাজনীতি করতে নয়। কালকে একটা মিছিল আছে, তুই চলে আসবি, আর যদি না আসিস তাহলে কি হবে এটা তুই ভাবতে পারবি না। রাফাত সাকিবকে আর কিছু না বলে মুচকি একটা হাসি দিয়ে নিজের মোটা ফ্রেমের চশমাটা নিয়ে চলে আসে। গাছতলায় বসে আছে নেহা, শ্রাবণী, প্রীতি, মীরা আর বৃষ্টি। অন্যদিনের মতো করে আজকেও রাফাত সেখান দিয়ে যাচ্ছে। ক্যাম্পাস থেকে বের হতে হলে মেন গেটের আগেই কৃষ্ণাচূড়া গাছটা পড়ে, সেই গাছের নিচেই নেহাদের আড্ডা। এই বেয়াদব ছেলে, এদিকে আয়। নতুন চিকন কোনো মেয়েলি কণ্ঠে কথাটা বলে। রাফাত স্থির হয়ে দাঁড়ায়। মেয়েটা যে রাফাতকে উদ্দেশ্য করে ডাকছে এটা সে বুঝে গেছে। রাফাত তাকায় সেদিকে। মোটা টাইপের একটা মেয়ে, নাম মীরা। অতটা মোটা না সে, তবে দূর থেকে দেখলে মোটা বোঝা গেলেও কাছ থেকে ততটা মোটা বোঝা যায় না। মোটা শরীরের অধিকারী ব্যক্তিরা সবসময় উঁচু গলায় কথা বলে, আশেপাশের লোকজন বিরক্ত বোধ করে তার গলার আওয়াজে। কিন্তু এখানে মীরার ক্ষেত্রে ব্যাপারটা খুবই ভিন্ন। মোটা হলেও গলার স্বরটা অনেক চিকন। এইভাবে তাকিয়ে আছিস কেন? জীবনে মেয়ে দেখিসনি কখনো? রাফাত মীরার কথার জবাবে কিছু বলবে এর আগেই পাশ থেকে প্রীতি নামের মেয়েটা বলে ওঠে, চোখ নিচু কর, নয়তো চোখ কেলে দেবো তোর। শালা লুচ্ছে কোথাকার। এই বেয়াদবকে বললে কোনো লাভ হবে না, এরা সবসময় তারা থাকে, এক কান দিয়ে শোনে অন্য কান দিয়ে বের করে দিবে। গরিব ছোট লোকদের স্বভাব এমনি তো ভালো না, তারা শুধু চায় বড় লোক হতে, কিন্তু কিভাবে হবে সেটাই জানে না। দেখলি দেখলি, ক্ষেত্রে এখনো এমন করে তাকিয়ে আছে। এই রাফাত, তুই আমাদের ভাষা বুঝতে পারছিস না? আমরা কি মুখ দিয়ে ইংরেজিতে কথা বলছি? ইংরেজি বলে কি বুঝবে এই মূর্খটা? রাফাত নিচের দিকে তাকা, আবারও বলছে। মীরা আর প্রীতির বাচালের মতো কথাবার্তা শুনে সবাই বিরক্ত। নেহা তার 2 কানে আঙুল দিয়ে চেপে ধরে বলে, চুপ করবি তোরা দুজন, মাথাটা খারাপ করে দিচ্ছিস তোরা দুজন। আমি তো আগেই চুপ করে যেতাম যদি আমার কথা এই ছাগলটা শুনতে পেত। এই আরাব, তুই প্রীতি আর মীরার দিকে এইভাবে তাকিয়েছিলি কেন? রাফাত এইবার আর চুপ করে থাকতে চায় না, তাই হালকা ছোট্ট করে একটা কাশি দিয়ে বলে, আমি তো তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আপু দুইটা আমাকে কি কি বলে। তাই বলে তুই তাদের দিকে এমন ভাবে চেয়ে থাকবি যেন এরা তোর গার্লফ্রেন্ড? নেহা, তুই কি বলিস না বলিস, এই ক্ষেত ছেলেটার কোনো যোগ্যতা আছে আমাদের বয়ফ্রেন্ড হওয়ার? প্রীতি ঠিকই বলছে রে। হ্যাঁ, এই ছেলেটা আমার জুতা পরিষ্কার করার মতো যোগ্যতা রাখে না, সে নাকি হবে আমার বয়ফ্রেন্ড, আর সে ক্ষেত কোথাকার। যা বলছিস তুই মীরা। কথাগুলো বলে সবাই হাসতে থাকে।
কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শ্রাবণী হাসছে না। কি যেন চিন্তা করছে সে। শ্রাবণীর চুপচাপ নীরবতা থেকে নেহা শ্রাবণীকে হালকা ধাক্কা দিয়ে বলে, এই শ্রাবণী, কি হয়েছে তোর? হঠাৎ করে এমন চুপচাপ হয়ে গেছিস কেন? কি ভাবছিস তুই? তেমন কিছু ভাবছি না, তোদের সবার কথা শুনছি আমি। কিছু না ভাবলে আমাদের সাথে হাসলি না কেন? তুই তো এমন মেয়ে না। কি হয়েছে বল আমাদেরকে। বললাম তো তেমন কিছু না। তেমন কিছু যে একটা, সেটা বল। তুই এমন করছিস কেন নেহা? আমি বললাম তো আমার কিছুই হয়নি, ঠিক আছে আমি। বাদ দে নেহা, শ্রাবণীর সমস্যার কথা পরে শুনতে পারবো। এখন এই ক্ষেত ছেলেটাকে কিছু বল। রাফাত, তখন সাকিব ভাই তোকে ডেকে নিয়ে কি বলেছে? রাফাত এতক্ষণ লক্ষ্য করছিল শ্রাবণী সবার সাথে হাসছিল না। কি ব্যাপার? শ্রাবণী কি এত ভাবছে সে? সকালে যখন রাফাতের সাথে কথা বলেছে তখন তো ভালোই ছিল, এখন আবার এমন করে চুপ মেরে বসে আছে কেন? জানা নেই রাফাতের। হঠাৎ নেহার প্রশ্ন শুনে রাফাত চমকে যায়। সাকিব ভাই কি বলেছে এটা নেহা কেন জিজ্ঞেস করছে? সাকিব ভাই যেটা বলেছে এটা শোনার জন্য নেহার এত আগ্রহ কেন বুঝতে পারছে না রাফাত। তুই আবার এমন চুপ হয়ে গেলি কেন? শ্রাবণীর রোগ ধরেছে তোকে? আমি যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দে। জি, কি যেন জিজ্ঞেস করেছিলেন আমাকে? শুনতে পাসনি তুই আমি কি বলেছি? এতবার বলতে হবে কেন তোকে? ভাব দেখাস আমাকে? এ মা, ভাব দেখাবো কেন? কি এমন আছে আমার যার জন্য আমি আপনাকে ভাব দেখাবো? হ্যাঁ, সেটা কি আছে তোর? কি দিয়ে ভাব দেখাবি তুই? এখন আবারও বলছি, কান পেতে ভালো করে শুনে নে। তখন সাকিব ভাই তোকে ডেকে নিয়ে কি বলেছে? রাজনৈতিক ব্যাপারেই বলেছিলেন। আমাকে জিজ্ঞেস করেছে রাজনীতিতে যোগ দিব কিনা। তারপর তুই কি বললি? আমি বলে দিয়েছি রাজনীতি আমার দ্বারা সম্ভব হবে না। আর এমনিতেই তোকে দেখে কেউ ভয় পাবে বলে আমার মনে হয় না। রাফাত মুচকি হাসে নেহার কথা শুনে। কেউ ভয় পাবে না রাফাতকে। এই শহর থেকে কি রাফাত শুধু কষ্টই পেয়ে যাবে? রাফাত, তুই এখন আমার সামনে থেকে চলে যা, ভালো লাগতেছে না আমার। শ্রাবণীর কথা শুনে রাফাত অবাক হয় না, কারণ সে দেখেছে শ্রাবণীর চোখে এখন রাফাতের প্রতি বিরক্তি কাজ করছে। রাফাত শ্রাবণীর কথা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তখনই আবার নেহা ডাক দেয়। রাফাত না চাইতেও দাঁড়িয়ে যায়। আজকে শ্রাবণীর জন্য তোকে আবারও ছেড়ে দিলাম, কালকের জন্য প্রস্তুত থাকিস। রাফাত কিছু বলে না। সে জানে এখানে কিছু বললেও কোনো লাভ হবে না। ধনী পরিবারের মেয়েগুলো যে এমন হবে ভাবতেই পারছে না রাফাত। নিজের বাবার টাকা নষ্ট করে ঘোরাঘুরি করে। রাফাত আগে জানতো ছেলেরা মেয়েদেরকে বিরক্ত করে, কিন্তু এই ক্যাম্পাসে মেয়েরা ছেলেদেরকে বিরক্ত করে। এটা বিরক্ত বা র্যাগিং যাকে বলে। রাফাত গেট দিয়ে এগিয়ে যায়। দারোয়ান চাচা বসে বসে ঝিমাচ্ছে। দারোয়ান চাচার নামটা রাফাতের এখন মনে পড়ছে না। বেশ বড় নাম ওনার। পান খেতে খেতে ঠোঁট জোড়া লাল করে ফেলেছে। দাঁতের অবস্থাও বেশি একটা ভালো না। রাফাতের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে দারোয়ান চাচার। রাফাত এখন আর ডাক দিবে না চাচাকে, তাই সে বেরিয়ে যায় গেট পেরিয়ে ক্যাম্পাস থেকে। রাত প্রায় 11টার কাছাকাছি। কাছাকাছি বলে ভুল হবে, 1 মিনিটের পার্থক্য। 11টা বেজে গেছে। শীতের রাত, সবাই শীত থেকে বাঁচার জন্য ঘরে অবস্থান করেছে। রাতের দিকে অনেক কুয়াশা পড়তে থাকে। শীতে রাত হয় অনেক অন্ধকার। চাঁদের আলো সম্পূর্ণভাবে নিজের আলো ছড়াতে পারে না। ঢাকা শহরে ছেলেরা ফাঁকা গলির রাস্তায় রাস্তায় ব্যাডমিন্টন খেলে। মিরপুরের এই রাস্তাটা আজকে পুরোপুরি ফাঁকা। রাত 11টার দিকে কেউ অপ্রয়োজনে ঘর থেকে বের হবে না। যদি কেউ অপ্রয়োজনে বের হয় তাহলে সে মানসিক রোগী ছাড়া অন্য কিছু না। স্টেডিয়ামের হলদে আলোয় রাস্তাটা আলোকিত হয়ে গেছে। দূর থেকে আবার ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে পড়েছে। রাস্তায় বাইকের উপর আরাম করে কেউ একজন বসে বসে সিগারেট টানছে। শীতের রাতে ঠান্ডার মধ্যে সিগারেট টানার মজাই আলাদা। শরীরটা বেশ গরম গরম ভাব থাকে। বাইকের উপর বসা লোকটা হয়তো শীতের রাতে সিগারেট টানার মজা পেয়েছে, তাই হয়তো মাঝ রাস্তায় এমন ভাবে বসে আছে। আচমকায় একটা গাড়ি এসে থামে বাইকে বসা লোকটার সামনে। সাদা কালারের দামি গাড়ি, কুয়াশার জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। সাদা কালারের এমন কালোই বোঝা যাচ্ছে না বেশি। গাড়ির ভিতর থেকে জোরে জোরে হর্ন চাপছে কেউ, হয়তো ড্রাইভার হবে। হর্নের আওয়াজ শুনেও বাইকের উপর বসা লোকটা নামে না। নিজ জায়গায় স্থির হয়ে বসে বসে সিগারেট টানছে। সামনে যে একটা গাড়ি হর্ন বাজিয়ে চলছে তার যে কোনো খেয়ালই নেই। মোশাররফ সাহেবের ব্যবসার কাজে আজকে সারা দিন চলে গেল। কাজের অনেক চাপ। 5টা মাল ভর্তি জাহাজ আটকে আছে। এটার জন্য রাতে একটা মিটিংয়ে জয়েন হয়েছেন তিনি। মিটিংটা শেষ হতে হতে রাত 11টা বেজে গেছে। মোশাররফ সাহেব অনেক টায়ার্ড, তাই ড্রাইভারকে বলে শর্টকাট রাস্তা দিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলে। ড্রাইভার শর্টকাটের জন্য মিরপুরের রাস্তাটা বেছে নেয় আর সেই রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎ ড্রাইভার গাড়িটা থামায়। কষে ব্রেক করার জন্য মোশাররফ সাহেব রেগে যায় আর বলে, কি হয়েছে মনির? গাড়ি এমন করে হঠাৎ থামলো কেন?
স্যার রাস্তার মাঝখানে বাইকের উপর কেউ বসে আছে। হর্ন বাজাও, চলে যাবে। এরা নাইট ক্লাব থেকে মদ খেয়ে এসেছে, রাস্তায় মাতলামি করে, তুমি হর্ন দাও। মোশাররফ সাহেবের কথা শুনে ড্রাইভার মনির জোরে জোরে হর্ন বাজতে থাকে। এক পর্যায়ে মনির বিরক্ত হয়ে যায়। স্যার মাতালটা তো রাস্তা থেকে যাচ্ছে না, বাইকের উপর আরাম করে বসে আছে। তুমি তাহলে বসে আছো কেন? গাড়ি থেকে নেমে দেখো কি চায়। আমার ভয় করছে স্যার, মাতালটা যদি কোনো কিছু করে বসে তাহলে। তুমি এমন ভয় পাচ্ছ কেন? লোকটার কাছে যে জিজ্ঞাসা করো কি হয়েছে, রাস্তার মাঝে বাইক নিয়ে কেন বসে আছে। স্যার আপনিও আমার সাথে চলেন। আমি কেন বের হব? তুমি ড্রাইভার, তুমি যে দেখো কি সমস্যা হয়েছে। আমি যেতে পারবো না স্যার, আমার আকাশ পরিমাণ ভয় ঘিরে ধরেছে। মনির, তোমার চাকরি কিন্তু আমি শেষ করে দেব, যাও বলছি। মনির নিজ জায়গা থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করে না। মোশাররফ সাহেব রেগে নিজেই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। এটা দেখে মনির নিজেও গাড়ি থেকে নামে। এখন মনির বুকের ভিতর সাহস এসেছে, তাই সে বাইকের উপর আরাম করে বসে থাকা আগন্তুককে উদ্দেশ্য করে বলে, এই কে তুই? রাস্তার মাঝখানে বাইক রেখে বসে আছিস কেন? মনির, এভাবে বললে কিছু হবে না। লোকটা মনে হয় বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই হয়তো দূর থেকে তোমার কণ্ঠ শুনতে পারছে না, কাছে যে জিজ্ঞাসা করো। মনির বুকের ভিতর ভয় নিয়ে গুটি গুটি পায়ে আগন্তুকের দিকে এগিয়ে যায়। মনির আগন্তুককে বলে, এই তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস, নাকি মদ খেয়ে এখানে ঘুমিয়ে পড়েছিস? আগন্তুক কিছু বলে না। এটা দেখে মনির অনেকটা রেগে বলে, এই শালা। মনির আর কিছু বলতে পারে না। এর আগেই বাইকে বসা আগন্তুক মনির বুকের জোরে লাথি মারে। মনির ছিটকে দূরে চলে যায়। আগন্তুক বাইক থেকে নেমে দাঁড়ায়। পরনে তার কালো কালারের টুপি, গলা লম্বা হাতা গেঞ্জি, টুপি দিয়ে মাথা ঢেকে আছে, মুখের রং মাখানো, ঠোঁটে সিগারেট। আগন্তুকটা দুই হাত প্যান্টের সামনে দুই পকেটে গুঁজে দাঁড়িয়ে আছে। মোশাররফ সাহেব এগিয়ে যায়, হাত ধরে নিচ থেকে মনিরকে ওঠায়। কে তুই? আমাকে লাথি দেওয়ার সাহস পেলি কোথায় থেকে? মনির, তুমি চুপ করো, আমি কথা বলে দেখি কি বলে। স্যার আপনি বললেও কোনো লাভ হবে না, দেখছেন না আমাকে কেমন করে লাথি মেরেছে। আমি দেখছি ব্যাপারটা। এই কে তুমি? মনিরকে লাথি মেরেছে কেন? আগন্তুক উচ্চ স্বরে হাসতে থাকে, কিছু বলে না, শুধু হাসতে থাকে। মোশাররফ সাহেব বিরক্তি বোধ করছেন। সারাদিন কাজ করে রাতে আবার মিটিং শেষ করে বাসায় যদি না যেতে পারে তাহলে কেমন লাগে? খুব একটা ভালো না। আমার কথার জবাব না দিলে সমস্যা নেই। এখন তুমি তোমার বাইকটা রাস্তার মাঝপথ থেকে অন্য পথে নিয়ে রাখো। কথাটা বলে মোশাররফ সাহেব আর মনির গাড়ির দিকে এগিয়ে যায়। তখনই পেছন থেকে শুনতে পায়, ভয় পেয়ে চলে যাওয়াটা কি ভিতর কাজ? সাহসের সাথে কথা বলতে হয়, তবেই মানুষ আপনাকে দাম দিবে। মোশাররফ সাহেব আর মনির দুজনেই পেছন ফিরে তাকায়। আগন্তুকই কথাটা বলেছে, তবে আগন্তুকের গলার কণ্ঠটা আগের থেকেও শুনছে বলে মনে হচ্ছে মোশাররফ সাহেবের কাছে। কাজের চাপে সব ভুলে গেছে মোশাররফ সাহেব, তাই মনে করতে পারছে না তিনি। সাহসের প্রয়োজন নেই আমার, তুমি একটু তোমার বাইকটা এখান থেকে নিয়ে অন্য জায়গায় রাখো। আমার বাইকটা এখানে থাকবে, আপনারা অন্য রাস্তায় চলে যান। আমার কাজ শেষ হয়ে গেলে আমি বাইক নিয়ে চলে যাব। অন্য রাস্তা দিয়ে যেতে পারবো না। তোমার কাজ শেষ হতে হতে কতক্ষণ লাগবে? 5 মিনিটের কাজ। খুবই অল্প সময়ের কাজ, আমার না হয় এতক্ষণ অপেক্ষা করি। আপনি যদি এখন বলেন তাহলে এখনই হাতের কাজটা শেষ করে ফেলি। তাড়াতাড়ি শেষ করো। কথাটা বলতে দেরি আগন্তুকটা পিছন থেকে একটা পিস্তল বের করে মোশাররফ সাহেবকে গুলি করতে দেরি হয়নি। পিস্তলের বুলেটটা যায় মোশাররফ সাহেবের ডান পাশের বাহুতে লাগে। তিনি নিচে পড়ে যান। মোশাররফ সাহেবের কোট ভেদ তাজা রক্ত নিচে পড়তে থাকে। মনির বলে ওঠে, শালা শুয়োরের বা। একটা বুলেট বের হয় আগন্তুকের পিস্তল থেকে। বুলেটটা যে মনিরের বাম পায়ে লাগে। মনির চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুক উচ্চ স্বরে হাসতে থাকে। মোশাররফ সাহেব ভয় পেয়ে যায়। তিনি মনে হয় নিজের মৃত্যু দেখতে পাচ্ছে। আমাকে গুলি করার কারণ কি? আমি কারণ ছাড়া কোনো কাজ করি না, আর আপনাকে গুলি করার কারণ আপনি নিজেই। আমি মানে? আমার পিস্তলের দিকে তাকান, কিছু মনে পড়ছে? এটাই সেই পিস্তল যেটা দিয়ে আপনি কাউকে মারার আশায় ছিলেন, কিন্তু কি হয়ে গেল, আজ আপনি নিজেই ফেসে গেছেন। তার মানে তুমি মোশাররফ সাহেব আর কিছু বলতে পারে না। আগন্তুকটা নিজের পা দিয়ে মোশাররফ সাহেবের মুখে চেপে ধরে। বি দিয়ে আমার নাম শুরু হয় না। বি পজিটিভ আমার রক্তের গ্রুপ নয়, গণিতে আমার গ্রেডও নয়। এটি আমার প্রিয় একটি সংখ্যা। আমি যেটা বন্ধ করার জন্য হাত দেই সেটাই সমাপ্তি ঘটে। আগন্তুক কথাটা বলে মোশাররফ সাহেবের বুকে 3টা গুলি করে। মনির এটা দেখে ভয়ে কাঁপতে থাকে। আগন্তুক মুচকি হেসে বলে, তবে কেন বাঁচিয়ে রেখেছি জানিস? কেন? যাতে কালকে সকালে সবাইকে আমার কথাটা বলতে পারিস।
থেমে নেই আগন্তুক। কালো কালারের বাইকটা নিয়ে কুয়াশা ভেদ করে রওনা দেয় অজানা উদ্দেশ্যে। তারপরেই ব্রেকিং নিউজ। আজকে সকালে মিরপুর স্টেডিয়ামের পাশ থেকে বাংলাদেশের জাহাজ ব্যবসায়ী মোশাররফ চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। কালকে রাতে কে বা কারা যেন নির্মমভাবে হত্যা করেছে মোশাররফ চৌধুরীকে। আহত হয়েছে ওনার গাড়ির ড্রাইভার মনির মিয়া। মোশাররফ সাহেবের স্বজন বলতে শুধু ওনার মেয়ে নীলা চৌধুরী। পরিবারের সবাই কোনো এক দুর্ঘটনায় মারা যায়। বেঁচে গিয়েছিল শুধু মোশাররফ চৌধুরী আর ওনার মেয়ে নীলা চৌধুরী। কিন্তু কালকে রাতে সন্ত্রাসীদের হাত থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পারেনি মোশাররফ সাহেব। পুলিশ নীলা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে মোশাররফ সাহেবের শত্রুর কোনো অভাব ছিল না, থাকবে নাইবা কেন? এত বড় একজন বিজনেসম্যান ছিলেন তিনি। নীলা চৌধুরী আরো জানান যে তার বাবার খুব কাছের 3 জন শত্রুর মধ্যে রয়েছে সালমান, জামাল, মোস্তফা। নীলার সন্দেহ এই 3 জন ব্যক্তির উপর। মনির মিয়ার এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরলেই পুলিশ তার জবানবন্দি নিবে। এই ছিল আজকের সকাল 8টার সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অপর্ণা। সংবাদটা দেখেই ঘাবড়ে যায় মেহরাব সাহেব। ছোট্ট ট্রি টেবিলের উপর রাখা পানি ভর্তি কাঁচের গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু পানি পান করে ফেলল মেহরাব সাহেব। তিনি নিজের ফোনটা দিয়ে বারবার সোহেলের নাম্বারে কল দিতে থাকে, কিন্তু সোহেল কোনোভাবেই ফোন রিসিভ করছে না। মেহরাব সাহেবের চিন্তার শেষ নেই। বয়সটা অনেক বেড়েছে, কিন্তু কাজের প্রতি তিনি খুবই যত্নশীল। জীবনে টাকা পয়সা কম কমায়নি তিনি, কিন্তু একটা জিনিস এখনো পাননি, তিনি শূন্য হাতে বসে আছে। কোনো এক রাজাহীন রাজ্যের বাদশাহ হতে চান তিনি, সেই সিংহাসন যেটাতে বসতে হলে বহু ঝড় ঝাপটা পেরিয়ে দিতে হয়, নিজের সাথে নিজের মাইন্ড গেম খেলতে হয়। মেহরাব সাহেব এইবার নিজের মাইন্ড গেম খুব সতর্কতার সঙ্গে খেলতে চান, আর কোনো ভুল করতে চান না। তিনি সিংহাসনের মজা ভোগ করতে চান। কে ফোন করেছে এত সকালবেলা? রাফাতের কথা শুনে সোহেল চায়ের কাপটা হাত থেকে সরিয়ে টেবিলের উপর রাখে। দামি ব্র্যান্ডেড মোবাইলটা হাতে নিয়ে দেখে মেহরাব সাহেব 9টা কল করেছে। সোহেলের অবস্থা অবাক হয়নি, কারণ সে সকালে তাজা সংবাদের টিভিতে দেখেছে। সে জানে মেহরাব সাহেবের ফোন দিবে, কিন্তু সোহেল কথা বলে কি করতে পারবে। মেহরাব সাহেব ফোন করেছিলেন? মেহরাব সাহেব? মেহরাব সাহেব কি বলেছেন তিনি? আমি কলটা রিসিভ করিনি। ফোন রিসিভ করিস না কেন? দেখ, হয়তো কোনো প্রয়োজনে কল দিয়েছেন। আমি জানি কেন তিনি আমাকে কল করেছিলেন। রাফাত এটা বুঝতে পারছে না যে একটা লোক এতগুলো ফোন করেছে, কোনো প্রয়োজন, কিন্তু কি হলো সোহেল রিসিভ করেনি? সে নাকি জানে কেন ফোন করেছে? জানিস মানে? তুই কি মানুষের মনের ভিতরের কথা বুঝতে পারিস নাকি? আমি কি তাকে বলেছি এমন কথা? আসলে কালকে রাতে মোশাররফ সাহেবকে কারা যেন মেরে দিয়েছে। রাফাত অবাক হয়ে যায় সোহেলের এমন কথা শুনে। কি বলছে ছেলেটা? সেদিন রাতে একসাথে বসে কথা হয়েছে, আর আজকে তিনি মৃত হয়ে গেছে। ওনার নামের আগে মৃত শব্দটা বসে গেছে। রাফাত নিজের মুখটাকে কান্না কান্না ভাব করে বলে, এটা কিভাবে সম্ভব? মোশাররফ সাহেব কিভাবে মারা যেতে পারে? আমি বিশ্বাসই করতে পারছি না। টিভিতে দেখে প্রথমে আমার নিজেকেই বিশ্বাস হয়নি। পুলিশ কি করছে বসে বসে? দেশের একজন বড় বিজনেসম্যান মারা গেছে, খুনিকে তো খুঁজে বের করতে হবে। মোশাররফ সাহেবের গাড়ির ড্রাইভার বেঁচে আছে এখনো। পুলিশ সেই ড্রাইভারকে জিজ্ঞেস করলে জানতে পারবে গতকাল রাতে কি হয়েছিল মোশাররফ সাহেবের সাথে। মনে হয় এটা বলার জন্য খুনি মনিরকে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা বাদ দে, এখন এটা বল যে কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? নাইট ক্লাবে। নাইট ক্লাবে মানে? তুই কি মদ পান করতে গিয়েছিলি? মদ পান করতে যায়নি, মেয়ের নেশায় মেতে উঠেছিলাম আমি। তুই আবার মেয়েদের নেশায় আসক্ত হয়ে গেলি কবে থেকে? আমি তো জানতাম তুই যত পারিস মেয়েদের কাছ থেকে দূরে থাকিস। কত আর দূরে দূরে থাকবো? এখন নিজের একটা বয়স হয়ে এসেছে, মজ মাস্তি না করলে জীবনটা চলবে? এই নেশাটা কিন্তু ভালো নেশা না, পরে আবার তুই এই আসক্তি থেকে মুক্তি পাবি না। তুই জানিস সোহেল, আমি মদ পান করলে নেশা আমাকে ধরতে পারে না। আমি যেমন মদের নেশায় মাতাল না, ঠিক তেমন নারীর নেশায় আসক্ত হলে সেটা থেকে কিভাবে নিজেকে কন্ট্রোল করব জানা আছে আমার। পৃথিবীতে নেশা কিন্তু 2 ধরনের, একটা টাকার আর একটা নারীর নেশা। কেউ চাইলে নিজের কন্ট্রোল করতে পারে না। তুই টাকা আর নারীর সাথে মদের তুলনা করতে পারিস না।
হয়তো আমি ওই ব্যক্তিদের দলভুক্ত না যারা নারী আর টাকার নেশায় অতিরিক্ত পরিমাণ আসক্ত। বসা থেকে উঠে দাঁড়ায় রাফাত। তাকে এখন ভার্সিটিতে যেতে হবে। সোহেল চায়ের কাপটা হাতে নেয়। রাফাতের সাথে কথা বলতে বলতে সদ্য গরম চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কোনো মানসিক রোগী ছাড়া কেউ ঠান্ডা চা পান করে না, সাধারণ জনগণ গরম চাই পান করে। কিন্তু আবার যারা বুদ্ধিজীবী তারা অতিরিক্ত গরম চা পান করে না, সাধারণ গরমটা যেটাকে বলে সেটাই পান করে। সকাল 10টা। প্রতিদিনকার ন্যায় আজকেও রাফাত নির্জন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই দেখতে পাই রাস্তার ধারে একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ছেলেটার পোশাক আশাক দেখে মনে হচ্ছে বড় ঘরের সন্তান হবে হয়তো, কিন্তু মেয়েটার ড্রেস আপ অতটা উন্নত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যেমন পোশাক পরে ঠিক তেমন এই ছেলে মেয়ে দুজনে যে দুজনের প্রেমে আবদ্ধ সেটা তাদের দেখলেই বোঝা যায়। এখানকার প্রেমগুলো সাধারণ এমনি, কোনো পবিত্রতা ছিঁড়ে ফোটাও নেই। পার্কে নির্জন জায়গায় বসে বসে তারা নিজের অশ্লীলতা কাজ চালিয়ে যায়। ধনী পরিবারের অনেক ছেলেরাই মেয়েদের মন নিয়ে খেলে। তারা এটা চিন্তা করে না যে একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেললে সে কতটা কষ্ট পেয়ে থাকে। আবার কিছু কিছু মেয়েরাও আছে যারা ছেলেদের মন নিয়ে খেলে। মধ্যবিত্ত ঘরের ছেলেরাই মেয়েদের কাছ থেকে বেশি ধোঁকা খেয়ে থাকে। গরিব ছেলেদের জীবনে প্রেম ভালোবাসা কখনো ধরা দেয় না, তাই তারা অনেক সুখে থাকে। এমন একটা নির্জন জায়গায় দুইজন যুবক যুবতী কি করছে, কি তাদের উদ্দেশ্য বেশ ভালোই বুঝতে পারছে রাফাত। তবে দুজনের মধ্যে যে ভালো কোনো সম্পর্ক নেই এটা বুঝতে পারছে রাফাত। তবে এখন চাইলেও রাফাত কিছু বলতে পারবে না, কারণ সে গরিব একটা ছেলে, কেউ তার কথা বিশ্বাস করবে না। রাফাত মুচকি হেসে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। তার মনের ভিতর এখন একটাই ভয়, যদি সাকিব ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। রাস্তা যত বাড়ছে নির্জন জায়গা তত কমে আসছে। গাড়ি চলাচল শুরু হচ্ছে। রাস্তার পাশে ছোট্ট ছোট্ট দোকানগুলোতে লোকজনের ভিড় জমেছে। প্রতিটা দোকানের মধ্যে রয়েছে টিভি দেখার ব্যবস্থা। সেখানে চলছে একটাই সংবাদ, সেটা হলো জাহাজ ব্যবসায়ী মোশাররফ চৌধুরীর খুনের ব্যাপারটা। শহরে এক ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে এটা নিয়ে। রাফাত চিন্তা করছে মোশাররফ সাহেব ড্রাইভারের কখন জ্ঞান ফিরবে আর কখন শুনতে পাবেন খুনি সম্পর্কে তথ্য। এগুলো চিন্তা করতে করতে রাফাত ক্যাম্পাসে প্রবেশ করে। যার সাথে দেখা না হওয়ার জন্য সে ঘাবড়াচ্ছিল সেই সাকিব সশরীরে মাঠের এক কোণে বাইকের উপর আরাম করে বসে আছে। রাফাত যদি এখন নিজের ক্লাসে যায় তাহলে সাকিবের সামনে দিয়ে যেতে হবে। এখন কি করবে ভাবতে থাকে রাফাত। এখন আশরাফ স্যারের ক্লাস যদি সে উপস্থিত না হতে পারে তাহলে স্যার অসমাপ্ত ঝাড়ি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। স্যারের ঝাড়ি থেকে সাকিবের সামনে যাওয়া অনেক ভালো মনে হচ্ছে, তাই রাফাত জোরে জোরে হাঁটা দেয় ক্লাসের দিকে। এই রাহাত, এদিকে আয় তো। রাফাত দাঁড়িয়ে যায়। হে সাকিব ভাই, ডাক দিয়েছে। রাফাত ফিরে এসে দাঁড়ায় সাকিব ভাইয়ের সামনে। আজকে তিনি হলদে কালারের একটা শার্ট পরেছে, চুলগুলো অনেক উন্নত মানের স্টাইলিশ করা। প্রতিদিন দামি দামি জামা কাপড় টাকা এদের কাছ থেকে, কিন্তু কোনো রাস্তার পাশে পড়ে থাকা অনাথ শিশুদের কাপড় দেওয়ার সামর্থ্য তাদের থাকে না। কম দামের হোক বা বেশি দামের হোক, কিনে একটা দিলেই তো হতো। বাচ্চারা খুশি হলেই হলো। এই বাচ্চারা এটা জানতে চাইবে যে কত টাকা দিয়ে জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু দেয় কারা? হাতে গোনা কয়েকজন মাত্র, সেটাও আবার ক্যামেরার সামনে। অনেক ভাব দেখছি তোর, ডাক দিলাম আসলি কিন্তু কোনো সালাম নাই, ভালো মন্দ জিজ্ঞেস করলে না, ব্যাপারটা কি? সাকিবের কথা শুনে রাফাত ভয় পেয়ে যায়। পাবে নাই বা কেন, ভার্সিটির ভিপি ডাক দিয়েছে, কিন্তু রাফাত কোনো কথা বলছে না, সালাম পর্যন্ত দেয়নি। রাফাত বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো আর থাকি কিভাবে, ক্যাম্পাসের কিছু ছোট পোলাপান আছে যারা এখনো আমাকে ভালো করে চিনতে পারেনি, তাই সালাম দেয় না। ভাই আমি বুঝতে পারছি আপনি কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেছেন, পরবর্তী সময় এমন ভুল আর হবে না। ভুল হবে এটা স্বাভাবিক ব্যাপার, তবে তোকে যদি একটা কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে তুই আর এমন ভুল করতে পারবে না। ভাই শাস্তি দেওয়া লাগবে না, এখন থেকে আপনার সাথে যেখানে দেখা হয় আমি সালাম দিব আপনাকে। এই তো এবার একটা ভালো ছেলের মতো কথা বললি। তুই জানিস কালকে রাতে যে মোশাররফ সাহেবের খুন হয়েছে? কে না জানে, আবার শহরের ছোট থেকে বড় সবার মুখে এখন একটাই কথা, সেটা হলো মোশাররফ সাহেবের ব্যাপারে। আমি মেরেছি মোশাররফ চৌধুরী। কথাটা শোনা মাত্র অবাক দৃষ্টিতে তাকায় রাফাত সাকিবের দিকে। বলে কি ছেলেটা, জাহাজ ব্যবসায়ী মোশাররফ সাহেবের খুন এই সাকিব করেছে? কেউ এটা বিশ্বাস করবে? আর যদি করেই থাকে তাহলে সাকিব ভাইয়ের কেন ভয় দেখতে পাচ্ছে না কেন? রাফাত খুনির চোখে ঘুরে বেড়ায় অজানা ভয়, কিন্তু সাকিবের চোখে কিছুই বলছে না। এই মোশাররফ সাহেবের খুনের সত্য প্রমাণ হচ্ছে তার গাড়ির ড্রাইভার মনির নিজেই। যদি সে খুনিকে দেখে থাকে তাহলে সে তো বলে দিবে যে খুনির এমন ধরনের ব্যক্তি করেছে।
ভাই আপনি? হ্যাঁ আমি নিজেই খুন করেছি ওই বেটা মোশাররফকে। আপনি তো তাহলে ফেঁসে যাবেন এই খুনের কেসে। আমাকে পুলিশ ধরতে পারবে না। মোশাররফ সাহেবের গাড়ি ড্রাইভার মনে নিজেই সাক্ষী। আমার লোকেরা কিছুক্ষণ পরে মেরে দিয়ে আসবে ওই মনির কি। ভাই আমি যাই এখন, আমার ভয় করতেছে। কোথায় যাবে এখন? ক্লাস করতে হবে এখন আমাকে। কোন স্যারের ক্লাস এখন? আশরাফ স্যারের। যা তাহলে তুই। আর শোন, তোকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমার সম্পর্কে কিচ্ছু বলিস না। আমি সর্বপ্রথম তোকেই বলেছি কথাটা। ভাই আমার এখনো এমন দুঃসাহস হয়নি যে আপনার গুরুত্বপূর্ণ কথা অন্য কাউকে বলে দিব। তবে আমার পছন্দ হয়েছে, আমার হয়ে কাজ করবি। আমি অন্যের হয়ে কাজ করি না, নিজে যেটা পারি সেটা নিজেই করার চেষ্টা করি। আমাকে এমন একটা কথা বলার জন্য ধন্যবাদ। কথাটা বলে থামে না রাফাত, এক দৌড়ে চলে আসে ক্লাসে। কিন্তু এখনো আশরাফ স্যার আসেনি ক্লাস করাতে। কিন্তু তিনি তো এমন করার কথা না, আগে কখনো এমন ভাবে মিস করেনি তিনি। তাহলে আজকে কি হলো? হয়তো কোনো ধরনের বিপদ বা অন্য কোনো কিছু হয়েছে ওনার। যদি বিপদ আপদ না হতো তাহলে তিনি সবার আগে ক্লাসে উপস্থিত থাকতো। 1 ঘন্টা প্রায় শেষ হতে চলল, কিন্তু আশরাফ স্যার এখনো আসে না। আস্তে আস্তে সব স্টুডেন্টরা যেতে থাকে। ক্লাসটা ফাঁকা হয়ে গেছে। রাফাত বসে থেকে উঠে দাঁড়ায়। এখন বসে থাকলেও আর কোনো কাজ হবে না, কারণ সময় শেষ হয়ে গেছে। যে বেরিয়ে পড়ে ক্লাসের রুম থেকে। রাফাত, ভালোবাসি তোমাকে। চিকন মেয়েলি কণ্ঠে ছোট্ট বাক্যের এমন বড় কথা শুনে অনেকটা অবাক হয়ে যায় রাফাত। অনেকটাই না, বেশি অবাক হয়ে যায় সে। কারণ আজ পর্যন্ত সে কোনো মেয়ের মুখ থেকে তার নিজের নাম ভালোবাসার কথাটা শোনার ভাগ্যই হয়নি। পেছন ফিরে তাকে রাফাত, যাকে দেখে মোটেও খুশি হয়নি সে। কারণ ভালোবাসি কথাটা বলেছে নেহা নিজেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? রাফাত কি স্বপ্ন দেখছে নাকি বাস্তবে আছে? দিনের বেলা হালকা রৌদ্রময় জায়গা কি কেউ স্বপ্ন দেখতে পারে? রাফাত নিজের চশমাটা খুলে হাতে নিয়ে শার্টের সাথে একেবারে ঘষা দিয়ে আবার মোটা ফ্রেমে চশমাটা ঠিক করে চোখে লাগায়। মোটা ফ্রেমের চশমা রাফাতকে অতটাও খারাপ লাগে না, তবে তার ড্রেস আপের সাথে চশমাটা মিলেছে খুব করে। রাফাত পিটপিট করে চোখ চেরা 2 বার খোলে আর বন্ধ করে। এবার সে বুঝতে পারে তাহলে নেহাকে বাস্তবেই দেখেছে। নেহা নামের মেয়েটা রাফাতকে ভালোবাসি কথাটা বলেছে। তারপরই কি হলো? এমন করে তাকিয়েছো কেন? আমাকে কি জীবনে প্রথম দেখছো? ধ্যান ভাঙে রাফাতের নেহার কথা শুনে। রাফাত ক্লাস শেষ করে ক্যাম্পাসের পেছনে পুকুর পাড়ে এসে বসে পড়ে। পুকুরের ওই পাশে একটা বড় হল রয়েছে। রাফাত এক মনে পুকুর পাড়ের সিঁড়ির উপর বসে বসে কিছু একটা চিন্তা করছিল। তখনই ভালোবাসি কথাটা বলে নেহা। রাফাত যখন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে, ঠিক সে সময় নেহার উপরোক্ত কথাটি বলে। রাফাত সিঁড়ির 3টা বেয়ে উপরে উঠে নেহার সামনে এসে দাঁড়ায়। আমি তো আপনাকে দেখেছি অনেকবারই, কিন্তু ভালোবাসি কথাটা বলার সময় কখনো দেখিনি তো আপনাকে, তাই এমন করে তাকিয়েছিলাম। সমস্যা নেই, এখন থেকে প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকবে। আপনার দিকে তাকিয়ে থাকবো কেন? কারণ আমরা তো প্রেমিক প্রেমিকা। আমি কি আপনাকে বলেছি যে ভালোবাসি আপনাকে? বলতে হয় নাকি কথা? আমি বুঝে গেছি তোমার এই সুন্দর চোখের ভাষা। আপনি এখনো কিছু বুঝতে পারেননি। আমার চোখে আপনার জন্য কোনো রকম কিছু সৃষ্টি হয়নি। গোপন করে লাভ নেই, আমি যেটা বোঝাই সেটা বুঝে গেছি। এখন কবে আমাকে প্রপোজ করছো সেটা বলো। আমি কখনো আপনাকে প্রপোজ তো দূরের কথা, ভালো পর্যন্ত বাসবো না। চ্যালেঞ্জ হয়ে যাক তাহলে। তুমি একদিন আমাকে মিনতি করে বলতে বাধ্য হবে যে ভালোবাসি নেহা তোমাকে। কিন্তু কি হবে তখন? আমি তোমাকে সেই সুযোগটা দিব না। রাফাত কথাটা শুনে মুচকি হেসে বলে, চ্যালেঞ্জ করে লাভ নেই, আপনি হেরে যাবেন আর কষ্টও পাবেন। মেয়ে লোকের নাকি ইমোশন বেশি, তারা আবার তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। আপনার অবস্থাটা ঠিক তেমন হবে। এই নেহা কখনো চ্যালেঞ্জে হারতে শেখেনি। ছোট থেকে সবকিছু জয় করে নিয়েছি আমি। এটা তো সামান্য ভালোবাসি কথাটা বলতে হবে। সবাই তো এক পাল্লায় ওজন করবেন না। কাউকে দেখে মনে হতে পারে সে দুর্বল, কিন্তু পরে যে দেখা যায় সেই ব্যক্তিটাই সবচেয়ে সবল। তোমার টাইম আজ থেকে শুরু। তাহলে টাইম আমার জন্য নয়, আপনারই প্রয়োজন হবে বেশি। কথাটা বলে রাফাত আর স্থির হয়ে দাঁড়ায় না, চলে আসে নেহার কাছ থেকে। কারণ ওখানে দাঁড়ালেও কোনো কাজ হবে না। বিকাল 5:15 সোহেল একটা সাদা কালারের বাইক নিয়ে নীলাদের বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে নীলার জন্য। প্রায় 30 মিনিট হয়ে গেছে, এখনো নীলা আসছে না। সোহেল বাইকটা রেখে দারোয়ান চাচাকে বলে ভেতরে প্রবেশ করে। 2য় তলার দক্ষিণ পাশের রুমটা হলো নীলার। সোহেল যে দেখে দরজা খোলা, তাই সে অনুমতি ছাড়াই ভিতরে প্রবেশ করে। কিন্তু যে এমন কিছু দেখবে আশা করেনি সে। নীলা গোসল করে গোলাপি রঙের একটা টাওয়াল পরে অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে আসছে।
চুলগুলো বেয়ে এখনো পানি পড়ছে। নীলা সোহেলকে তার বেডরুমে দিকে জোরে চিৎকার দিতে যাবে, তখনই সোহেল তাড়াতাড়ি যে নীলার মুখ চেপে ধরে। সোহেলের গরম নিঃশ্বাস নীলার মুখের উপর পড়ছে। সোহেল তার বাম হাত দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে। নীলা হালকা কেঁপে ওঠে। সোহেল নিজের মুখটা নীলার দিকে এগিয়ে নিতে গেলেই নীলা সোহেলের থেকে দূরে সরে আসে। তোয়ালেটা ঠিক করে নেয়। নীলা রাগী দৃষ্টিতে সোহেলের দিকে তাকিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া আমার বেডরুমে প্রবেশ করার? অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে না, কিছুদিন পর তো এটা আমাদেরই বেডরুম হয়ে যাবে। যখন হবে তখন এটা দেখা যাবে। এখন অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়, কারণ গোপনীয়তা বলতে আমারও কিছু একটা আছে। কিছুদিন পর তো সেটা আবার থাকবে না। তোমার ওই আগুন জ্বালানো শরীর তো সবটাই আমার থাকবে। এইসব কথা বন্ধ করো। এখন নোংরা কথা শুনতে আমার মোটেও ভালো লাগছে না। আজ ভালো না লাগলে কিছু দিন পর ঠিকই শুনতে মজা লাগবে। তুমি এখন যাও, নিচে যেয়ে আমার জন্য অপেক্ষা করো। আমি এখন ড্রেস চেঞ্জ করব। আমার সামনেই কর, সমস্যা নাই তো। এখানে আমি আর তুমি ছাড়া দেখার মতো অন্য কেউ নেই তো। বের হবে তুমি সোহেল, নাকি আমি জোর করে বের করে দিব? কষ্ট করে আর জোর করা লাগবে না, আমি এমনিতে চলে যাচ্ছি। সোহেল কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। নীলাদের ঢাকার বাড়িটা মোশাররফ সাহেব খুব সুন্দর করে বানিয়েছেন। 3 তলার এই বাসাটা ঢাকা শহরের মধ্যে অন্যতম। নীলাদের বাসার প্রতিটা ঘরে ঘরে দামি দামি বিদেশি জিনিসপত্রে ভরা। মোশাররফ সাহেব ব্যবসার কাজে দেশে বিদেশে ঘোরাঘুরি করেছেন। যখন পেরেছেন দামি দামি জিনিসপত্র সঙ্গে করে বাসার জন্য নিয়ে এসেছে। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে তিনি এই পৃথিবীতে আর বেঁচে নেই। এত এত জিনিসপত্র করে কি লাভ হয়েছে? কোনো ছেলে নেই, একটা মাত্র মেয়ে। এত সম্পদ কে শেষ করবে? সোহেল সবকিছু ঘুরে ঘুরে দেখছে। নীলাকে বিয়ে করলে সব সম্পত্তির মালিক হবে সোহেল। মানুষের জীবনে অর্থ খুবই প্রয়োজনীয় সম্পদ। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অর্থের খুবই প্রয়োজন। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার টাকার বা অর্থের প্রয়োজন নেই। অর্থ মানুষের ভিতর নেশার মতো কাজ করে। মানুষ মাটির তৈরি আর টাকা হলো কাগজের তৈরি। এই নিষ্ঠুর পৃথিবীতে চলতে হলে মাটির তৈরি মানুষকে কাগজের তৈরি সামান্য টাকার কাছে বিক্রি হয়ে যেতে হয়। বাস্তব জীবনে মানুষ ভোগকে বেশি গুরুত্ব দেয়, মনে করে ভোগের মধ্যে জীবনের সর্বসুখ। কিন্তু ভোগবিলাসের সাময়িক সুখ থাকলেও এতে প্রকৃত সুখ নেই। কই চলো সোহেল? পিছনে ফিরে তাকাই সোহেল। নীলা বাইকের হেলমেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সোহেল এসে নীলার সামনে দাঁড়ায়। বাইকের হেলমেট? এটা তো আমার। তুমি কোথায় পেলে এটা? কোথায় আর পাবো, যেখানে ফেলে এসেছি ওখান থেকে পেয়েছি। কোথায় রেখে এসেছিলাম? আমার রুমের বিছানার উপরে। ও, ভুলেই গিয়েছিলাম। কি ভুলো মন তোমার! একসময় দেখা গেছে তুমি তোমার বউকেই ভুলে গেছো। আরে বিয়ে তো তোমাকেই করব, আর তোমাকে ভোলা আমার পক্ষে অসম্ভব, কেননা তুমি আমার জীবনের প্রথম নারী। কথা শোনা মাত্র নীলা লজ্জা পেয়ে যায়। হয়েছে, এবার চলো, নয়তো আবার দেরি হয়ে যাবে। সোহেল বাইকের হেলমেটটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে নীলাকে নিয়ে। শহর থেকে অনেকটা দূরে, শহর আর গ্রামের মধ্যবর্তী পথ। আশেপাশে গাছপালার অভাব নেই, জঙ্গলের পথ। সোহেল বাইকটা থামায়। নীলা আর সোহেল বাইক থেকে নেমে দাঁড়ায়। তাদের সামনে রয়েছে একটা ছোট্ট পার্ক। পার্কের ভিতরে একটা মাঝারি আকারের পুকুর, তার পাশে বসার জন্য সুন্দর একটা বেঞ্চ। ওরা দুজনে যেয়ে বসে পড়ে বেঞ্চের উপর। কেউ কোনো কথা বলছে না। শান্ত পরিবেশটা দুজন মিলে উপভোগ করছে। শীতের কালে এমন একটা পরিবেশ খুবই মনোমুগ্ধকর। সোহেলের পাশে বসে আছে সুন্দরী এক রমণী, যার তুলনা অতুলনীয়। সোহেল আর চুপ না থেকে বলে, নীলা, তোমার বাবা যে মারা গেছে, তোমার কি খারাপ লাগছে না? এটা কেমন প্রশ্ন সোহেল? আমার খারাপ না লাগার কি আছে? এই পৃথিবীতে একমাত্র বাবাই আমার সবকিছু ছিল, কিন্তু বাবা এখন নেই। এই পৃথিবীতে আমি এখন বড় একা। আমার বাবা মা নেই, এই পৃথিবীতে আমি একা, এতিম আমি ছেলে। সোহেল, তোমার বাসা কোথায়? জানি না। জানি না মানে? তুমি তোমার বাসা কোথায় সেটা জানো না? ছোট থাকতে কুমিল্লার একটা এতিমখানায় থাকতাম আমি। যখন আমি হুজুরদেরকে জিজ্ঞেস করতাম আমার পরিচয় কি, তখন তারা বলতো জানে না। তাই আমি এখনো জানি না কি আমার পরিচয়। পরিচয় দিয়ে কি হবে? তুমি যে মানুষ, এটাই পৃথিবীর সবচেয়ে বড় পরিচয়।
তোমাকে দেখে বোঝা যাচ্ছে না যে তুমি কতটা কষ্টের মধ্যে আছো। আমি কষ্টের মধ্যে আছি, এটা বাইরে প্রকাশ করে লাভ নেই, কারণ এই পৃথিবীর মানুষগুলোর কাছে এখন আমার ইমোশনের দাম নেই। যার কাছে ছিল সে তো আর পৃথিবীতে বেঁচে নেই। আমি বুঝতে পারছি তোমার ইমোশনটা, কিন্তু তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই। সোহেল, রাফাদের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে? প্রশ্নটা শুনে অবাক সোহেল, কেননা এমন একটা মুহূর্তে নীলা এমন উত্তরহীন প্রশ্ন করছে যার উত্তরে কি বলবে বুঝতে পারছে না সোহেল। রাফাতের সাথে ছোটবেলা থেকেই সোহেলের পরিচয়, কিন্তু রাফাতের মাকে, বাবাকে, এটা সম্পর্কে তেমন কিছু জানে না সোহেল। হঠাৎ একদিন এতিমখানায় পরিচয় হয় রাফাতের সাথে সোহেলের, সেই থেকে আজ এখন পর্যন্ত। আমরা ছোট্ট থেকে একসাথে বড় হয়েছি। দুজনের পরিচয় হয় কিভাবে? এই কথা এখানে জিজ্ঞেস করছো কেন? অন্য এক সময় কথা বলবো এটা নিয়ে। আমি এক্ষুনি জানতে চাই। অনেক বড় ঘটনা, আমার মনে পড়ছে না এখন। যেটা মনে পড়েছে ওইটা ছোট করে বল আমাকে, আমি শুনতে চাই। সোহেল পড়েছে বিপদে, কি বলবে এখন সে? যদি কোনো কিছু না বলে তাহলে রাগ করবে নীলা, এখন আবার আরেক সমস্যা হয়ে যাবে। তাই সোহেল বলে, আচ্ছা তাহলে শোনো, সংক্ষেপে বলছি। আমি যে এতিমখানায় থাকতাম সেখানে হঠাৎ একদিন একটা ধনী পরিবারের ছেলেকে দেখছি। সাধারণত গরিব ছেলেদের মেয়েদের ছাড়া অন্য কোনো বড় লোক ছেলে মেয়েকে দেখা যায় না কোনো এতিমখানায়। নতুন সেই ছেলেটাকে দেখে কখনো দেখিনি এতিমখানায়। আমি গিয়ে দেখি ছেলেটা কান্না করতেছে। জিজ্ঞেস করে আমার সাথে কথা বলবে না। কিছুদিন পরে এসে ছেলেটা তার পরিচয় দিয়ে বলে তার নাম রাহাত। এভাবে পরিচয় হয় আমার সাথে রাহাতের। রাফাদের কি বাবা মা নেই? সে কি তাহলে এতিম? আমি এটা জানি না, তবে ছোট্টবেলা বলেছিলাম আমার বাবা মা আছে, কিন্তু তারা কোথায় আছে সেটা জানি না। একজনই বলতে পারবে রাহাতের পরিচয়। কে সে? মেহবার সাহেব। মেহরাব সাহেব, ওনার সাথে রাফাদের কি সম্পর্ক? আমি সেটা জানি না। রাহাত আমাকে তেমন কিছু বলেনি এই সম্পর্কে। নীলা এটা বুঝতে পারছে না যে রাফাত একটা ধনী পরিবারের সন্তান হয়েও এতিমখানা থেকে বড় হয়েছে। বাবা মা থাকা সত্ত্বেও একটা ছেলে কেন অনাথ শিশুদের সাথে থাকবে? কি আছে রাফাদের পরিচয়ের ভিতরে? সবকিছুই যেন রহস্যময়। নীলা, তোমার বাবার খুনির ব্যাপারে মনির কিছু বলছে? বলেছে তো। কি বলছে? খুনিকে চিনে না মনির, একজনই নাকি এসেছিল রাতের আধারে, কালো কালারের কোট প্যান্ট পরে এসেছিল। মুখটা স্পষ্ট দেখতে পায়নি মনির, তাই পুলিশকে কিছুই বলতে পারেনি। তোমার কি মনে হয় কে খুন করতে পারে তোমার বাবাকে? আমি জানি না, বাদ দাও এইসব, যা হবার হয়ে গেছে। এখন আর বলেও আমার বাবা ফিরে আসবে না। ফিরে আসবে না ঠিক আছে, কিন্তু খুনের সাজা পাওয়াটা কিন্তু প্রয়োজন। বাদ দাও এই বিষয়টা। এখন আমি তোমাকে একটা অফার করব, রাজি থাকলে বলো। বলো দেখি কি অফার আছে আমার জন্য। রাফাতকে মেরে দাও। সোহেল বসা থেকে উঠে দাঁড়ায়। নীলা কি বলছে এটা? রাফাতকে মেরে দিতে? এটা কখনো সম্ভব না। সোহেলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। নীলার মুখ থেকে ভয়ঙ্কর এমন কথা শুনে সোহেল পুরোপুরি অবাক। কি হলো রাফাত, দাঁড়িয়ে পড়লে কেন এমন করে? তো কি করব, বসে বসে তোমার সাথে রাহাতকে মারার প্ল্যান করব? আমার সাথে বসে প্ল্যান করলে সমস্যা নেই, আমি কাউকে বলে দিব না। তোমার অফারে আমি রাজি না। কেন? টাকা কি কম দিব নাকি? পুরো 10 কোটি, যা দিয়ে তোমার মতো সোহেলের জীবন পার হয়ে যাবে। 1000 কোটি টাকা দিলেও আমি রাজি হব না তোমার এই অফারে। তোমাকে বিয়ে করতে হলে কিন্তু রাফাতকেই মারা লাগবে। এখন দেখ কি করবে তুমি। দেখো রাহাত খুবই ডেঞ্জারাস একটা ছেলে। এখন কি করবে সোহেল? নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে হলে ছোটবেলার বন্ধুকে মেরে ফেলতে হবে। তাকে দেখে কেউ বলবে না সে ডেঞ্জারাস, কিন্তু তার মাইন্ড গেমটা খুবই ভয়ঙ্কর। আমি জেনে শুনে আগুনের দিকে হাত দেব না। আমি কিছু শুনতে চাই না। রাফাতের মৃতদেহ আমার সামনে দেখতে চাই। সময় নষ্ট করলে তোমারই ক্ষতি, কারণ তুমি যত তাড়াতাড়ি কাজটা শেষ করবে তত তাড়াতাড়ি তোমার বিয়ের কাজ শুরু হবে। তুই বিয়ের আগে বিধবা হয়ে যাবি, কিন্তু রাহাত যদি জানতে পারে আমি তোকে মারতে চাই তাহলে আমাকে সে মেরে ফেলবে।
সে জানতে পারবে না। তুমি পিছন থেকে মেরে দিবে রাফাতকে মেরে দিলে সবকিছু তোমার হয়ে যাবে। এক নামে সবাই তোমাকে চিনবে, টাকা, ক্ষমতা, নারী সবকিছু তোমার হয়ে যাবে। সোহেল ভাবতে থাকে নীলা কথাটা খারাপ বলেনি, রাফাতকে পেছন থেকে মেরে দিলে সে বুঝতে পারবে না। শয়তানি মার্কা একটা হাসি দেয় সোহেল। তারপরই সোহেল, আমি এই ঝোপের পিছনে কাকে যেন দেখেছি। নীলার এমন বিরক্তিকর কথা শুনে সোহেল সত্যি অবাক, কেননা এখানে আসার আগে পার্কের দারোয়ানকে সোহেল কিছু টাকা দিয়ে এসেছিল যাতে কেউ তাদের ডিস্টার্ব না করে। টাকার পরিমাণ বেশি ছিল, যার কারণে দারোয়ান খুশি হয়েছে। আর সেই উৎফুল্ল হাসি সোহেল দারোয়ানের চোখে মুখে দেখেছে। দারোয়ান যে তার কথার খেলাপি করবে না এটা জানে সোহেল। তাহলে নীলা ঝোপের আড়ালে কাকে দেখেছে? হয়তো কোনো পথ হারিয়ে ফেলা পথিক। কেউ নেই সেখানে নীলা, তুমি ভুল দেখছো। আমি ভুল দেখবো এটা হতে পারে না। আমার চোখের পাওয়ারের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সোহেল বুঝতে পারছে না সব মেয়েদের এই একটা স্বভাব কেন, নিজের গুণ সম্পর্কে সবাইকে বলে বাড়াবে। কেউ জানতে না চাইলেও কোনো না কোনো কথার মাধ্যমে সেটা বলে দিবে। নীলা যে ওই মেয়েদের সাথে আলাদা এটা ভালো বুঝে গেছে সোহেল। এখন যদি সে নীলার কথার সাথে তাল না মেলায় তাহলে মেয়েটার অবস্থা খারাপ করে ছাড়বে। নীলা, তুমি যাকে দেখছো সে হয়তো বা একটা পথ হারানো পথিক, অন্য কেউ না। সাদা কালের ড্রেস পরা কেউ কখনো পথিক হতে পারে না, এটা অন্য কেউ হবে। এগুলো আর সহ্য করার মতো না। সোহেল পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর 10 টাকা দামের একটা লাইটার বের করে। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগায় সোহেল। সিগারেটের আগুন লাগিয়ে লম্বা করে একটা টান দেয় সে। নীলা বলে, এত কম দামি সিগারেট খাও কেন? সিগারেট তো সিগারেটই, দামি সিগারেট খেলেও ভিতর থেকে ধোঁয়া বের হয়, কম দামি সিগারেট খেলেও ভিতর থেকে ধোঁয়াই বের হয়। কম দামি সিগারেট খেলে ফিল পাওয়া যায় না। তুই কি সিগারেট খাবে নাকি? বিজনেসম্যানদের সিগারেট না খেলে এবার মাইন্ড পরিষ্কার হয় না। সোহেল নিজের হাতে থাকা অর্ধেক পুড়ে যাওয়া সিগারেটের অংশটা নীলার দিকে এগিয়ে দেয়। সে বুঝতে পারছে নীলা সিগারেট খায়, কারণ নীলার ঠোঁট জোড়া হালকা কালো বর্ণের ধারণ করেছে। সিগারেটের নেশা কেউ সহজে চাইলেই ছাড়তে পারে না। নীলা সিগারেটের অংশটা নেয় না, সোহেলের দিকেই দিয়ে দেয়। আমি কিন্তু তোমার মতো কম দামি সিগারেট খাই না। এর থেকে বেশি দামি সিগারেট তুমি খাও? এর থেকে অনেক দামি সিগারেট খাই আমি। তুমি যে সিগারেট টানতে, তোমার বাবা কি জানতো? নীলা মুচকি হেসে বলে, আমার সব খবর বাবা রাখতেন, কিন্তু সেটা আমার অজান্তে। পরে এক সময় জেনেছিলাম। তোমার বাবা এটা জেনেও কিছু বলেনি তোমাকে? বাবা আমাকে কখনো শাসন করেনি। বাবার প্রতি আমার সবচেয়ে বেশি রাগ হয়েছিল যেদিন জানতে পেরেছিলাম আমার অজান্তেই আমার পেছনে লোক লাগিয়ে দিয়েছেন তিনি। সেদিন কিছু বলিনি তোমার বাবাকে? বাবাকে কিছু বলিনি, তবে সেদিনকার পর থেকে বাবার প্রতি আমার অনেক শ্রদ্ধা কমে গিয়েছিল। এখন তো তিনি আর বেঁচে নেই, যার প্রতি অভিযোগ করব। সোহেল, আমাকে বাসায় নিয়ে এসো, অনেক সময় হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক। এখনই চলে যাবে? চলো কিছুক্ষণ হাঁটে হাঁটে করি, তোমার মন ভালো হয়ে যাবে। নীলা কিছু না বলে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। শীতের এই সময়ে শেষ বিকালটা খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে। অমনোযোগী ব্যক্তির মনোযোগ পরিবেশের প্রতি চলে আসবে। কারো মন খারাপ থাকলে নিমেষেই মন ভালো হয়ে যাবে এমন পরিবেশে ঘোরাফেরা করলে। নীলা এখন দূর আকাশের দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে মনের চোখ দিয়ে অনুভব করছে পরিবেশটাকে। পেছন থেকে অপেক্ষার ফটোগ্রাফার হয়ে আছে সোহেল নিজেই। কার্তিকের সন্ধ্যা, আকাশ হালকা আবছাবোনা মেঘ উদিত হয়েছে, লালচে রঙের মেঘ। যেই মেঘ থেকে বৃষ্টি নামে না, দেখতে অপূর্ব, যার বর্ণনা কেউ দিতে পারবে না। গাঢ় লালচে রঙের সাথে খয়েরি রঙের মিশ্রণ। মেহরাব সাহেব নিউ পল্টনের 6 নাম্বার রুটের একটা ছোট্ট দোকানে বেঞ্চের উপর আরাম করে বসে চা খাচ্ছেন আর মনোমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করছেন। চায়ের সাথে সিগারেট হলে ভালো হতো, কিন্তু এখানকার চাটা অনেক ভালো, তাই তিনি চাচ্ছেন না সিগারেটের মতো এমন একটা জিনিসের সাথে চাটা খেয়ে চায়ের মানটা কমিয়ে দিতে। আর এমনিতেই মেহরাব সাহেব যেখানে সেখানে দাঁড়িয়ে চা খান না। এই শহরের বেশিরভাগ লোকজন চেনেন ওনাকে, তিনি একটা সম্মানিত ব্যক্তি, নাম ডাক আছেও অনেক। মেহরাব সাহেব খালি চায়ের কাপটা দোকানের সামনে নিয়ে যে ধরে, সে গরম পানি দিয়ে চায়ের কাপগুলো ধোয়া মোছা করতে ব্যস্ত। একসময় মেহরাব সাহেবের হাত থেকে গ্লাসটা নিয়ে গরম পানি রেখে দেন। মেহরাব সাহেব টাকা পরিশোধ করার জন্য পকেটে হাত দেন, মানি ব্যাগটা বের করে হাতে নেয়। মানি ব্যাগে কার্ড ছাড়া আর কোনো খুচরো টাকা নেই, সব বড় বড় নোট, 500, 1000।
5 টাকার চায়ের দাম কিভাবে দিবেন তিনি? আর দোকানটা বেশি একটা বড় না, দিনে কয় টাকার বা বিক্রত করতে পারে? মেহরাব সাহেব চিন্তা করলেন দোকানিকে 500 টাকা দিয়ে দিলে টাকা কমে যাবে না। তিনি দোকানের দিকে কচকচে নোটটা বাড়িয়ে দিলেন। দোকানি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, এমন দৃষ্টির মনে হচ্ছে তার কাছে খুচরা হবে না। কি হলো, টাকাটা নেন। এত বড় নোটের খুচরা হবে না আমার কাছে। মেহরাব সাহেব যা ভেবেছেন ঠিক তাই হলো, খুচরা নেই। নিউ পল্টনের এই রাস্তায় তো দোকান চলার কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট এখান দিয়ে যাওয়া আসা করে, তাহলে দোকানের বিক্রত পরিমাণ এত কম কেন? এই সামান্য 500 টাকা খুচরা হবে না আপনার কাছে? তাহলে সারাদিন কি বিক্রি করেন? সারাদিনে যা বিক্রি করি এর অর্ধেক নিয়ে চলে যায় ওই মাস্তান ছেলেগুলা। থানায় যে পুলিশকে বলতে পারেন না? আমরা গরিব দুঃখী মানুষ, আমাদের অভিযোগ কি তারা শুনবে? বের করে দেয় আমাদেরকে থানা থেকে। আমার সাথে এখন থানায় চলেন, দেখি কে কি বলে আপনাকে। কে আপনি? আর আপনার সাথে থানায় গেলে কি আমার অভিযোগ শুনবে তারা? অবশ্যই শুনবে, আপনি চলেন আমার সাথে। দোকানি ওই আগের জায়গায় হয়ে বসে আছে। মেহরাব সাহেব 2 মিনিট অপেক্ষা করলো, কিন্তু দোকানি অসহায়ের মতো আগের ন্যায় বসে আছে। কি জানি, হয়তো ভয় পেয়েছে। হঠাৎ একটা সাদা কালারের কুকুর এসে দোকানের সামনে দাঁড়িয়ে যায়। মেহরাব সাহেবের পিছনেই। তিনি কুকুরের থেকে একটু দূরে সরে দাঁড়ান, নয়তো আবার কামড় দিতে পারে। সাদা কালারের কুকুর, লোমগুলো অনেক বড় বড়, বিলিতি কুকুর জাত। এমন কুকুর কি রাস্তায় থাকে? দেখে মনে হচ্ছে কারো পোষা কুকুর এটা। দোকানি বয়াম খুলে একটা বিস্কুট কুকুরের সামনে দেয়। কুকুরটা নিজের শরীর নাড়তে থাকে, যার মনে হচ্ছে কুকুরটা খাবার পেয়ে খুশি হয়েছে। মেহরাব সাহেব জিজ্ঞেস করেন, এই কুকুরকে আপনি বিস্কুট দিয়েছেন কেন? কথাটা শোনা মাত্র দোকানের চেহারা বদলে যায়। চেহারায় কেমন যেন একটা রাগি রাগি ভাব চলে আসেছে। এতক্ষণ তো সব ঠিকই ছিল, তাহলে এখন আবার ওনার কি হলো বুঝতে পারছে না মেহরাব সাহেব। কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কি বাঘ না ভাল্লুক? আপনি তাকে কুকুর বললেন কেন? দোকানের এমন কথা শুনে মেহরাব কি বলবে নিজেই বুঝতে পারছে না। একটা কুকুরকে তাহলে কি বলে ডাকবে? কুকুর ছাড়া কি এটার কোনো নাম আছে? থাকতেও পারে, কারণ এখন এমন একটা যুগ চলেছে যেখানে মানুষের মতো পোষা প্রাণীদেরও নাম রাখা হয়। সেক্ষেত্রে এই সামান্য সুন্দর কুকুর কেন বাদ যাবে? একটা কুকুরকে কুকুর বলে ডাকবো না তো কি বলে ডাকবো? ওর নাম কুকুর না, ওর নাম হচ্ছে টমি। নামটা শুনে মেহরাব সাহেবের পেট ফেটে হাসি পাচ্ছে, কিন্তু তিনি এখন হাসবেন না। অনেক সময় হাসির জায়গাও নিজেকে স্বাভাবিক রাখতে হয়। এখন যেমন করে মেহরাব নিজেকে রাখছে, ঠান্ডা কণ্ঠে তিনি বলেন, আমি তো আর টমির নামটাই জানতাম না, তাই ভুল করে কুকুর বলেছিলাম। তা এটা কার প্রাণী? ওই যে দেখছেন সাদা কালারের 3 তলা বাড়িটা। মেহরাব সাহেব পেছনের দিকে তাকায়। দোকান থেকে একটু দূরেই 3 তলা বাড়িটা। পুরো বাড়ি সাদা রং দিয়ে তার মালিক রাঙিয়েছেন। রোমান্টিক সব লোকেরা এই সাদা রং বেশি পছন্দ করেন। ওই বাসার মালিক হয়তোবা নিজের বউয়ের উপর খুব খুশি, যার কারণে ওনার রোমান্টিকতার নির্দেশন রাখার জন্য পুরো বাসা সাদা রং দিয়ে করিয়েছেন। মেহরাব সাহেব নিজের দৃষ্টিটা দোকানের উপর ফেলে। দেখলাম তো বাসাটায়, কিন্তু বাসার সাথে এই টমির সম্পর্ক কি? সম্পর্ক তো অনেক কিছুই আছে। ওই বাসার মালিক শফিক সাহেব এই টমিকে লালন পালন করে। তাহলে টমিকে আপনি খাবার দিচ্ছেন কেন? দেব না কেন? মাস শেষে শফিক সাহেব আমাকে টাকা দিয়ে দেয়। আমার কাজ তো এটাই, টমিকে দোকান থেকে খাবার দেওয়া। মেহরাব সাহেবের ফোনটা বেজে ওঠে। কোটের পকেট থেকে ফোনটা বের করে দেখে স্ক্রিনের উপর লেখা কিলার। মেহরাব সাহেব মুচকি হাসে ফোনটা বাম কানে লাগিয়ে গাড়ির দিকে যেতে থাকে। সোহেল, বিকেলে তুই বাইক নিয়ে কোথায় গিয়েছিলি? রাত প্রায় 9টা। টেবিলের উপর নানা রকমের খাবার রাখা। টেবিলের এক পাশে রাফাত বসে আছে আর অন্য পাশে সোহেল। দুজনের সামনে প্লেট ভরা খাবার রাখা আছে, কিন্তু কেউ খাচ্ছে না কিছু। সোহেল প্রথম খাবারে হাত দিয়েছে। সে ভাত মুখে নিবে, তখনই রাফাত কথাটা বলে। সোহেলের হাত থেকে ভাতের লোকমাটা প্লেটে পড়ে যায়। রাফাতের করা প্রশ্নটা খুব একটা কঠিন না। সোহেল চাইলেই এক কথায় উত্তর দিতে পারত, কিন্তু সে সময় নিচ্ছে। কেন সময় নিচ্ছে সে? এটা তো সোহেলই বলতে পারবে। কি হলো সোহেল, কিছু বলছিস না কেন? হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন? আসলে আমি বিকেলে ওই জায়গায় গিয়েছিলাম। সেটা কোন জায়গা এটা জিজ্ঞেস করেছে আমি। ওই তো কোথায় যেন, জায়গাটার নাম মনে পড়ছে না, আমি বলে দেব। সোহেল এবার যেন শক্ট খেয়েছে। বলে কি রাফাত? সে জানে কেমন করে? তাহলে কি নীলা রাফাতকেই দেখেছিল পার্কের ঝোপের আড়ালে?
তাদের দুজনের সব কথা কি তাহলে রাফাত শুনে নিয়েছে? এটা ভাবতেই সোহেলের কপালের ফোঁটা ফোঁটা ঘাম জমতে শুরু করেছে। উপরে হাওয়া চলছে তবুও তুই ঘেমে যাচ্ছিস কেন? কোনো সমস্যা? না না, সমস্যা নেই। সমস্যা হতে যাবে কেন? আমি ঠিক আছি। তুই তাহলে বিকেলে বাইক নিয়ে আমার ভার্সিটিতে গিয়েছিলি? রাফাতের এমন কথা শুনে পুরো খুশিতে নেচে উঠছে সোহেল। তার মানে রাফাত ছিল না সেই ঝোপের আড়ালে যেই অচেনা ব্যক্তিটা, যাকে তাহলে বড় বাঁচা বেঁচে গেছে সোহেল। হ্যাঁ হ্যাঁ, তোদের ভার্সিটির দিকে গিয়েছিলাম। বাসায় বসে থেকে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর ক্যাম্পাস থেকে ঘুরে আসলে মনটা ভালো হয়, তাই গিয়েছিলাম। কেন, কোনো সমস্যা? আমার কি সমস্যা হবে? আমি সব সময় সমস্যার সমাধান করি। তাহলে এবার খাওয়া শুরু করবি নাকি? খাবার সামনে নিয়ে বসে থাকা ভালো না, শুরু কর। খাওয়া শেষ হয়ে গেলে সোফায় যেয়ে বসবি, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যা বলার এখানেই বলে দে। খাওয়ার সময় কথা বলতে নেই। দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলক সমা